আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, আপনাদের স্টাডি কেমন চলছে? স্যার, তেমন ভালো না স্যার। রমজান মাস, কাজের চাপ। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, রমজানে একটু স্টাডি হ্যাম্পার্ড হয়। ক্লাস কি জানিয়েছে আজকে আর কালকে? বিপরীত এই 2 দিন হবে না পরের উইকটাও হবে? মনে হচ্ছে এই 2 দিনই হবে, তাই না? আমাকে কিছু এখনো বলেনি। তেমন ইনফরমেশন আমরাও কিছু স্যার পাইনি গ্রুপে। আচ্ছা, ডিসিশন হলে জানিয়ে দেবে। স্যার সম্ভবত। আজকে পার্টিসিপেন্ট জয়েন করছে, আর একটু আরেকটা মিনিট দেখি, জয়েন যেহেতু করছে দেন আমরা শুরু করি। গভর্নেন্স মেকানিজম দেখছিলাম, তাই না? গভর্নেন্স মেকানিজম। Yes, স্যার। কয় ধরনের গভর্নেন্স মেকানিজম আছে মানে হচ্ছে? বলতে পারেন গভর্নেন্স মেকানিজম। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে জি পাচ্ছি। পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। 2 ধরনের গভর্নেন্স মেকানিজম ছিল, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। একটা একটা বাস্তব এক্সাম্পল শেয়ার করি। সেটা হচ্ছে, এই যে গত 2 দিন বা একদিন আগে দেখলাম যে বর্তমান গভর্নমেন্ট একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করেছে। ঠিক আছে, নাম হচ্ছে গ্রামীণ গ্রামীণ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, শুনেছেন? হ্যাঁ। হুম, এইটা কর্পোরেট গভর্নেন্স এর ভাষায় কিভাবে দেখবেন? বলেন। কিভাবে দেখবেন? হুম,
হুম, হ্যাঁ শীট দিব, শীট দিয়ে দিব। এটা আশা করি কালকে এই শীটটা পেয়ে যাবেন। বলেন, শুধু শীট পেলে হবে না, পড়তে হবে। হ্যাঁ, শীট তো খুব ভেরি মানে বেসিক বা সামারি আকারে আমি দিচ্ছি, ডিটেল জানতে হবে কি। মানে কেউ পারছেন না যে এটাকে কর্পোরেট গভর্নেন্স এর দৃষ্টিতে কিভাবে দেখছেন? আমরা যতটুকু করেছি। একজন আনমিউট আছেন, কে আছেন আনমিউট? আনমিউট আমি আছি। একটু সাউন্ড আসতেছে। আনমিউট যেখানে আছেন। হচ্ছে না, কেউ পারছেন না নাকি বলছেন না কোনটা? পারছি না স্যার। হ্যাঁ, এ- এই যে দেখেন আনসারটা এখানে আছে, দেখছেন? এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? জি স্যার। ডিটেলসটা পড়িনি বেসিক্যালি। ইনফ্যাক্ট ভাবে আমাদের দেশে এটা না, আমরা যেগুলো আলোচনা করেছি ফ্রম দা ফ্রম আওয়ার ডিসকাশনস, মানে যেগুলো একেবারে সামারি কি পয়েন্ট গুলো যেগুলো বলেছি, তার মধ্যে একটা ছিল কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে না? জি পড়ে। আপনি একটা বোর্ডের প্রধান, আপনার কিছু পার্সোনাল প্রতিষ্ঠান আছে, পার্সোনাল প্রতিষ্ঠানের কোনো বেনিফিট যদি আপনি সেই বোর্ড থেকে নেন, সেটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে কিনা? জি পড়ে। জি স্যার, পড়ে। হ্যাঁ, এইভাবে জিনিসগুলো মানে মিলাতে হবে। ঠিক আছে, কর্পোরেট গভর্নেন্সটা মিলাতে হবে। ঠিক আছে, আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা আরো আলোচনা করব, একই জিনিস একটু রিপিট করবো প্রয়োজনে, জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি আগেই বলেছি জিনিসগুলো মেমোরাইজ মাথায় থাকতে হবে, এট দ্য সেম টাইম রিয়েলাইজেশন, ফ্রম দ্য রিয়েলাইজেশন ইউ ক্যান মেমোরাইজ, নট অনলি মেমোরাইজ। ঠিক আছে, আচ্ছা আমরা তো দেখেছি তাই না, বোর্ড কম্পোজিশন, জি কম্পোজিশন দেখেছি। এন্ড ইন্ডিপেন্ডেন্স অফ দ্য বোর্ড, এটা আমরা দেখেছি। আমরা রুল অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরসটা কি দেখেছিলাম? একটু আমাকে হেল্প করবেন, রোল অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। অতটা না স্যার, ডিটেলস দেখিনি। ডিটেলস দেখা হয়নি। না স্যার, শুধু দেখেছি অডিটর অ্যাপয়েন্টমেন্টের ইয়েটা। আর আচ্ছা, হচ্ছে আচ্ছা, আচ্ছা, আমরা আমরা মোটামুটি কর্পোরেট গভর্নেন্স কোড 2018টা শেষ করেছি, তাই তো? তো 18-এর রিফ্লেকশন এখানেও আছে। ওইটা তো জাস্ট যেহেতু একটা নোটিফিকেশন ছিল, একটা গ্যাজেট ছিল, ওইটা আমি হুবহু ধরেই করিয়েছি। না, আচ্ছা, ওটা তা টোটালটা এখন শেষ হয়নি। টোটালটা আহ, কোডটা শেষ শেষ হয়েছে তো, হয়নি। শেষ হয়নি এখনো। না, একটু বাকি আছে, শেষের দিকে একটু বাকি ছিল। নমিনেশন, নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি, এনআরসি, জি জি, যে এনআরসিটা ওইটাই ওই ছিল জায়গাটা। স্যার, এনআরসিটা ছিল। ওইটা এনআরসিটা, এনআরসিটা আচ্ছা, ঠিক আছে, তারপরে শেষ করে আসি। পার্টিসিপেন্ট, হ্যাঁ পার্টিসিপেন্ট এখন আমাদের স্যাটিসফ্যাক্টরি পার্টিসিপেন্ট আছে, তাহলে আমরা এনআরসি। আচ্ছা, আমি বলেছিলাম যে বোর্ড অফ ডাইরেক্টর থেকে দুইটা সাব কমিটি হবে, একটা হচ্ছে অডিট কমিটি, আর একটা হচ্ছে এনআরসি, দ্যাট মিনস নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি। এখন কাদের নমিনেশন দেবে, কাদের রিমুনারেশন ঠিক করবে, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটির ক্ষেত্রে আমরা শুরুতেই এখানে দেখে আসছিলাম যে বোর্ড অফ ডাইরেক্টর এমপ্লয়িজ দ্য সি স্যুট আই মিন চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ অপারেটিং অফিসার, চিফ মার্কেটিং অফিসার। ঠিক আছে, তো এই যে চিফ অফিসার বা এক্সিকিউটিভস, এদেরকে যখন নিয়োগ দেবে, এই নিয়োগটা দেবে হচ্ছে আমাদের বোর্ড। এট দ্য সেম টাইম ওই বোর্ডই ঠিক করবে যে তাদের রিমুনারেশনটা কেমন হবে।
তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো এখানে বলা আছে, দ্য কোম্পানি শ্যাল হ্যাভ নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি অ্যাজ এ সাব কমিটি অফ দ্য বোর্ড, অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার। এনআরসি শ্যাল অ্যাসিস্ট দ্য বোর্ড, এই যে একটা সাব কমিটি ফ্রম দ্য বোর্ড ইট ইজ মেড, that will help the main board, that means board of directors, in formulating the nomination criteria or policy for determining qualifications, positive attributes, experience and independence of the directors and top level executives, as well as policy for formal process considering remuneration director, top level executive. আচ্ছা, এই এনআরসি কমিটির হেডটাও কিন্তু হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো এখন ফ্যাক্ট গুলো এরকম ভাবে, কর্পোরেট গভর্নেন্স দেখেন, বিজনেসে একটা সময় এরকম ছিল যে সে শেয়ার হোল্ডার যেহেতু নট উইদিন দ্য অর্গানাইজেশন, আলটিমেটলি দে হায়ার দ্য এজেন্ট, দ্যাট মিনস এমপ্লয়ি। তো দে কন্ডাক্ট অর দে রান দে অপারেট দেয়ার বিজনেসেস। আলটিমেটলি বিজনেসে থাকার কথা ছিল ম্যানেজমেন্টে কাজ করবে, শেয়ার হোল্ডার যেহেতু ইনভেস্টর, অন বিহাফ অফ দ্য ইনভেস্টর দে উইল ওয়ার্ক, অ্যান্ড শেয়ার হোল্ডার যে ইনভেস্টমেন্ট করবে সেই ইনভেস্টমেন্টের এগেনস্টে তাদেরকে রিটার্ন দেবে, সেটা হচ্ছে কি ডিভিডেন্ড। আচ্ছা, কিন্তু যখন এই ম্যানেজমেন্ট তারা তাদের ইন্টারেস্টে কাজ করছিল ইনস্টেড অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার, তখন কিন্তু মানে প্রয়োজন হলো যে তাহলে এই ম্যানেজমেন্টকে ওভারসাইট করার জন্য, ম্যানেজমেন্টকে লুক আফটার করার জন্য, ম্যানেজমেন্টকে গাইড করার জন্য একটা বোর্ড দরকার, সেটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরস। আচ্ছা, এখন এই বোর্ড অফ ডাইরেক্টরের ফরমেশন কিভাবে হতে পারে? ফরমেশন হতে পারে যে আমি শুধুমাত্র নন এক্সিকিউটিভ নিয়ে, দ্যাট মিনস সেখানে ম্যানেজমেন্টে কেউ থাকবে না, এইটারও কিছু লিমিটেশন আছে। পরবর্তীতে আসলো যে না, এক্সিকিউটিভ অ্যান্ড নন এক্সিকিউটিভ বোথ পার্টিসিপেশন উইল মেক দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, যাতে করে এই ডিসিশন গুলো, কারণ পার্টিসিপেটিং ডিসিশন কিন্তু অ্যাচিভেবল, মোর অ্যাচিভেবল দেন নন পার্টিসিপেটিং ডিসিশনস। আপনার এখানে অনেকে ম্যানেজারিয়াল পোস্টে জব করেন, যখন আপনাকে নিয়ে আপনার টপ ম্যানেজমেন্ট যখন ডিসিশন নেবে, তখন ইউ আর ইনভলভ টু মেক দ্যাট ডিসিশনস। সো ওই ডিসিশনসটা ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার একটা পার্সোনাল একটা পার্সিউ থাকবে। আর যখন আপনি কিছুই জানেন না, আপনার সাবঅর্ডিনেটকে সেই ডিসিশনটা দিতে হচ্ছে, তখন আপনি একটা লাইন দিয়ে দিচ্ছেন যে এটা ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছে, এটা করতে হবে আমাদের। বাট যখন আপনাকে নিয়ে মানে ডিসিশন নেবে, তখন বলবো এটা আমাদের ডিসিশন, এটা আমাদের করতে হবে, লাইক দ্যাট। তো এখন হচ্ছে যে তারপর বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে যেটা হলো যে বোর্ড অফ ডাইরেক্টরস তারাও শেয়ার হোল্ড করতে পারে। তো তারা ওয়ান কাইন্ড অফ শেয়ার হোল্ডার করে তাদেরকে দেয়া হচ্ছে, কিন্তু তারা ম্যানেজমেন্টের সাথে অ্যালাইড হয়ে তারাও দেখা গেল শুধুমাত্র তাদের ইন্টারেস্ট নিয়েই কাজ করছে। তখন বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে প্রশ্ন দেখা দিল, তাহলে এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা নিয়োগ দিতে পারি, যাতে করে বোর্ড অফ ডাইরেক্ট মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। বোর্ড অফ ডাইরেক্টরকে তারা আবার একটা মানে ইন্টারনাল চেকিং সিস্টেম আর কি, তারা লুক আফটার করবে, তারা ওভারসাইট করবে, তারা ডিসিশন মেকিং হেল্প করবে। তাদের যেহেতু কোনো ইন্টারেস্ট নাই, মানে তাদের যেহেতু হারানোর কিছু নাই, তাদের কোনো ইন্টারেস্ট নাই, সো দে ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, অ্যান্ড আলটিমেটলি ইফ দে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি দ্য রেজাল্ট গোজ টু দ্য স্টেক হোল্ডার। তখন বলছে নট অনলি দ্য শেয়ার হোল্ডার, তখন বলছে স্টেক হোল্ডারের কাছে যাবে। স্টেক হোল্ডার মিনস হচ্ছে ফ্রম ইনভেস্টর টু দ্য কনজিউমার। সেখান থেকে একটা কনজিউমার বেনিফিট পাবে, একটা এমপ্লয় বেনিফিট পাবে, সাপ্লায়ার বেনিফিট পাবে, রেগুলেটরি অথরিটি বেনিফিট পাবে। হ্যাঁ, সবাই বেনিফিট পাবে, সোসাইটি বেনিফিট পাবে, সবাই বেনিফিট পাবে, এনভায়রনমেন্ট বেনিফিট পাবে। এট দ্য সেম টাইম গভর্নেন্স যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটাও কমপ্লাই হবে। তা এখন এই বোর্ডকে আরো ইফেক্টিভ করার জন্য দুইটা সাব বোর্ড করা হয়েছে, ইভেন তাদেরকে অথরাইজড করা হয়েছে, হাইলি অথরাইজড করা হয়েছে। একটা হচ্ছে অডিট কমিটি, আরেকটা হচ্ছে এই নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি। আচ্ছা, তো তার মানে আলটিমেটলি এই নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি উইল ডিসাইড দ্য কোয়ালিফিকেশনস অফ দ্য ম্যানেজিং ডাইরেক্টর, experience of the managing director, okay, even though their recruitment process.
এনআরসির যে টার্মস অফ রেফারেন্সটা আছে, যে তাদের পাওয়ারটা কি সেটা একদম ক্লিয়ারলি স্টেটেড থাকবে। Committee shall comprise, that means NRC committee shall comprise at least 3 members of including independent director. মিনিমাম 3 জন ডাইরেক্টর দিয়ে, ইভেন সেখানে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে। অল মেম্বার্স অফ দ্য কমিটি শ্যাল বি নন এক্সিকিউটিভ ডাইরেক্টরস, এখানে বলে দিয়েছে এখানে ম্যানেজমেন্টের কেউ থাকবে না, তার মানে সব নন এক্সিকিউটিভ থাকবে। তো আমরা কিন্তু এর আগে দেখে আসছি সব নন এক্সিকিউটিভরাও কিন্তু আবার সব ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে। তো মেম্বার্স অফ দ্য কমিটি শ্যাল বি নমিনেটেড এন্ড অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড, এটা বোর্ডের মাধ্যমে ডিসিশন হবে। দ্য বোর্ড শ্যাল অথরিটি, আচ্ছা এখানে একটা মেম্বার্স অফ দ্য কমিটি শ্যাল বি নমিনেটেড এন্ড অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড, এই এনআরসি কমিটির মেম্বার বোর্ড কর্তৃক নমিনেটেড এন্ড অ্যাপয়েন্টেড হবে, এন্ড দেয়ারফর দিস কমিটি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড, আলটিমেটলি রিপোর্ট টু দ্য বোর্ড। আচ্ছা, এই দুইটা সাব কমিটির আরেকটা এখতিয়ার, আরেকটা অথরিটি আছে। যদি কখনো দে ফিল যে বোর্ড বায়াসড, বোর্ডের কাছে রিপোর্ট করে কিছু হবে না, লিসেন টু মি, বোর্ড বায়াসড, বোর্ডের কাছে আমাদের রিপোর্ট করে হবে না, দেন ইন দোজ কেসেস দিস টু সাবকমিটি মে রিপোর্ট ডাইরেক্টলি টু দ্য শেয়ার হোল্ডার। ক্লিয়ার? স্যার আরেকবার বলেন প্লিজ। বলছি যে এই বোর্ড মানে দিস বোর্ড, টু বোর্ডস, অডিট কমিটি অ্যান্ড এনআরসি, দ্যাট মিনস নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি, এই বোর্ড যদি মনে করে যে টোটাল বোর্ড অফ ডাইরেক্টর, কারণ এই দুইটা বোর্ড কোথায় রিপোর্ট করবে, কাদের কাছে অ্যাকাউন্টেবল হবে, বোর্ড অফ ডাইরেক্টরের কাছে। যদি তারা রিপোর্ট করতে মনে করে যে বোর্ড হচ্ছে বায়াসড, এই বোর্ডের কাছে রিপোর্ট করে হবে না, বা আলটিমেটলি আমরা রিস্ক দেখতে পাচ্ছি, আলটিমেটলি আমরা ফিউচারে প্রবলেম দেখতে পাচ্ছি, তো ইন দ্যাট কেস যে আমরা যদি রিপোর্ট করি তাহলে এই ইনফরমেশনটা শেয়ার হোল্ডারের কাছে যাবে না, তখন এই বোর্ড অফ ডাইরেক্টরের কাছে রিপোর্ট না করে সরাসরি শেয়ার হোল্ডারের কাছে রিপোর্ট করতে পারবে। Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, তারপর চেয়ারপারসন অফ দ্য কমিটি মে অ্যাপয়েন্ট co-opt any external expert member, staff of the committee as advisor shall be non-voting power, company secretary shall act the secretary of the committee। হ্যাঁ, এই কমিটি যে মিটিং ডাকা, রেজুলেশন করা, এই কমিটি মিটিং কন্ডাকশন, এই কাজগুলো করে থাকবে কে, সেক্রেটারি অফ দ্য কমিটি। Quorum of the NRC meeting shall not constitute without attendance at least an independent director। দেখেন যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর না থাকে তাহলে সেটা কোরাম হবে না, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে তারপরও। আচ্ছা, নো মেম্বার অফ দ্য এনআরসি shall receive either directly or indirectly any remuneration for any advisory or consultancy role or otherwise other than director's fee or honorarium from the company। ঠিক আছে। Chairperson, the board shall select one member of the NRC to be chairperson who shall be independent director। এটা আমি আগেই বলেছি যে এই 3 জন, অ্যাটলিস্ট 3 জন নিয়ে যে এনআরসিটা হবে, এই এনআরসি তে অবশ্যই তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে। তারপর বলছি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এই বোর্ডের কি হবে, চেয়ারম্যান হবে, চেয়ারপারসন হবে। চেয়ারপারসন shall attend the annual general meeting to answer the queries of the shareholder। দেখেন এই চেয়ারপারসন শেয়ার হোল্ডারের মিটিং এ উপস্থিত থাকবে, এজিএম এ, ইভেন যদি কোনো কোয়েশ্চেন থাকে সে সেগুলোর আনসার দেবে। এনআরসির মিটিং নিয়ে বলেছে যে কতটি মিটিং করতে পারে। এনআরসি শ্যাল কন্ডাক্ট অ্যাট লিস্ট ওয়ান মিটিং ইন এ ফিনান্সিয়াল ইয়ার, অ্যাট লিস্ট বলেছে, অ্যাট বেস্ট বলেনি। ঠিক আছে, এই মিটিং নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে ব্যাংকগুলো লাস্ট কয়েক বছর আগে ব্যাংকগুলো তো আলটিমেটলি হচ্ছে লিস্টেড কোম্পানি, তাহলে ব্যাংকগুলো প্রথমত কোম্পানি, দ্যাট মিনস কোম্পানি অ্যাক্ট মেনটেন করতে হয়। ব্যাংকগুলোর মানে হচ্ছে রেগুলারিটি বডি হচ্ছে
বাংলাদেশ ব্যাংক, তাহলে তাদের ডিরেকশন, তাদের সার্কুলার তাদের মেনটেন করতে হয়। ব্যাংকগুলো যেহেতু লিস্টেড, দেয়ারফর লিস্টেড যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো তাদেরকে মানতে হয়। দেখা গেল কিছু গভর্নমেন্ট ব্যাংকে প্রচুর মিটিং হতো। তো বলে দিয়েছিল, দেখেন মিটিং সম্পর্কে কিন্তু এর আগে আমরা বলে আসছি যে ডাইরেক্টরদের বছরে অ্যাটলিস্ট 4টে মিটিং হতে পারে, কিন্তু অ্যাট বেস্ট কয়টা হতে পারে তা কিন্তু বলেনি। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা পড়ে আসছি। তো তখন দেখা গেল যে অনেক ব্যাংক, গভর্নমেন্ট দেখলো, বাংলাদেশ ব্যাংক দেখলো, লোক মানে ইয়া করে যে অনেক ব্যাংক হিউজ নাম্বার অফ মিটিং দে হ্যাভ কন্ডাক্টেড ইন এ ফিনান্সিয়াল ইয়ার। তো এই মিটিং তারা কেন করলো? বাংলাদেশ ব্যাংকের কাছে রিয়েলাইজেশন হলে মিটিং থেকে ডাইরেক্টররা বেনিফিটস নিয়েছে, মিটিং থেকে তারা অ্যালাউন্স, মিটিং থেকে আদার্স এই ধরনের বেনিফিটস নিয়েছে, দেয়ারফর দে গেট টুগেদার ইন এ মিটিং। তো এটা নিয়ে আমার একটা ছোট্ট একটা রিসার্চ আছে যে অ্যাকচুয়ালি কেন, দেখেন একটা মিটিং কেন করা দরকার হয়। মিটিং এর দুইটা জিনিস আছে, এখানে ইন্টেনশন থাকতে পারে মিটিং থেকে তারা, এরকম আছে যে একটা বছরে 44টা মিটিং করেছে, 44 মিটিং করেছে, বোর্ড মিটিং করেছে। তো এখন প্রশ্নটা জাগলো যে কেন, এটা কেন গভর্নমেন্ট এই ধরনের সার্কুলার কেন দিল, এটা আমার কোশ্চেন ছিল। দেখেন মিটিং কেন করা হয়, মিটিং এর দ্বারা কিন্তু ডিসিপ্লিন বাড়বে, তাহলে এটা একটা সুবিধা। বাট মিটিং থেকে তারা ফিনান্সিয়াল বেনিফিটও নিতে পারে, যেহেতু মিটিং এর সিটিং অ্যালাউন্স আছে বা আদার্স কিছু আছে। তো সো তারা এখান থেকে সেই বেনিফিটও নিতে পারে। তাহলে এখানে রিসার্চ কোশ্চেনটা ছিল যে অ্যাকচুয়ালি কি। তো আলটিমেটলি রিসার্চে যেটা দেখেছি, 2011 থেকে 2019 সাল পর্যন্ত ডাটা নিয়েছিলাম 42টা ব্যাংকের উপর। তো সেখানে যেটা দেখা গেছে যে যে বছর ব্যাংকের পুর পারফরমেন্স, মানে খারাপ পারফরমেন্স, তার পরের বছর ব্যাংকগুলো বেশি মিটিং করেছে। এজ এ রেজাল্ট তারপরের বছর ব্যাংকগুলোর পারফরমেন্স ভালো হয়েছে। আমি কি শেয়ার করতে পারলাম বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এটা পজিটিভ ছিল। এখন তাহলে হ্যাঁ, স্যার যে পজিটিভ ছিল, পরিমাণ এক্স্যাক্টলি। মানে এক্সপেন্স হয়েছে, তাদের যে খরচটা হয়েছে মিটিং অ্যারেঞ্জ করতে, কন্ডাক্ট করতে, তার চেয়ে বেশি বেনিফিটেড স্যার। হ্যাঁ, যেহেতু ব্যাংক পারফরমেন্স ভালো করেছে, আমি আপনাদেরকে জিসটা বললাম। এখানে ফ্যাক্ট হচ্ছে, হ্যাঁ একজন হাত তুলেছে, আমি দেব এখানে। বিষয়টা হচ্ছে যে আহ মানে কিছু কিছু ব্যাংকের যেমন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কি বলা থাকবে, ব্যাংকের ইন্টারনাল ডাইরেক্টরদের বিষয়গুলো নিয়ে বলা থাকবে। এখন অ্যাসোসিয়েশনে বলা হচ্ছে কোনো কোনো ব্যাংকের চেয়ে ছোট্ট একটা বিষয়, এটা বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হবে। তাহলে ওই ছোট্ট বিষয় নিয়ে তখন বোর্ড মিটিং কল করতে হচ্ছে। আবার অনেক ব্যাংকে আছে না, এটা বোর্ড অ্যাপ্রুভাল লাগবে না, এটা টপ ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল দিলেই হয়ে যাবে, তাহলে তখন তো বোর্ড মিটিংটা লাগছে না। তো এই কারণেও কিছু কিছু ব্যাংক বেশি মিটিং করেছে। হ্যাঁ প্লিজ, আদিবা নেওয়ার চৌধুরী আপনি বলেন। According to the research that you conducted, or you told us about right now, um, is the performance getting better? Is that a result of more uh, a frequent and clear communication between the decision makers? Exactly. Through the meeting, the communication between the among the directors, they have enhanced and more disciplined, and they have taken the decisions. Therefore, they have shown the better performance. They can assess their Sometimes, risks, sir, sometimes it potential will be risks. motivational. নো 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 নো, মোটিভেশনাল না। বিষয়টা হচ্ছে যে আপনার একটা রিস্ক অ্যারাইজ হচ্ছে, তার পূর্বে যদি আপনি মিটিং এ বসতে পারেন, তাহলে সেই রিস্কটা মিটিগেট করতে পারবেন, পটেনশিয়াল রিস্ক। তাহলে আপনার পারফরমেন্স ভালো হবে। ইভেন আমি কি প্রশ্নের আনসারটা দিতে পেরেছি যে প্রশ্ন করেছেন? Ji sir.
Thank you, sir. হ্যাঁ, হ্যাঁ, যে নিজেদের মধ্যে আপনি যেটা মানে বোঝাতে চেয়েছেন যে নিজেদের মধ্যে ইন্টারাকশনটা বাড়ছে মিটিং এর ফলে। ফ্রিকোয়েন্সি অফ দ্য মিটিং আমার ছিল, সেটা আমার রিসার্চেরই ছিল যে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিটিং, ডাইরেক্টরস এর ফ্রিকোয়েন্সি অফ দ্য মিটিং এটা কেন, এটা ছিল আর্টিকেলের টপিকটা। কিন্তু স্যার আলটিমেটলি কোন একটা অর্গানাইজেশনে স্যার রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নামেও তো ডিপার্টমেন্ট থেকে থাকতে পারে, তো তারা আসলে কোম্পানির যে প্রবলেম গুলো হচ্ছে রিস্ক অ্যাসেস করে তারা যখন জানাচ্ছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, তারা অডিটের মাধ্যমে সেটা রেকমেন্ডেশন নিয়ে আসছে এবং বোর্ডের মাধ্যমে বা বোর্ড মিটিং এর মাধ্যমে সেটা হচ্ছে তারা ইমপ্লিমেন্ট করছে। তো সেই ক্ষেত্রে স্যার ব্যাপারটা কি এভাবেও করা যায় না, মানে বোর্ড মিটিং ফ্রিকুয়েন্টলি করলেই যে আসলে প্রবলেম গুলা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে, ইন্টারনাল প্রবলেম বা যে রিস্ক গুলো অ্যারাইজ করতেছে, ব্যাপারটা তো অন্যভাবেও যদি হয় রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বা ইন্টারনাল অডিটের মাধ্যমে, সেটাও তো হতে পারে। তো বোর্ড মিটিং এ যে সবসময় স্যার মানে আলটিমেট সলিউশন, ব্যাপারটা কি এরকম? বিষয়টা হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্যাংকগুলো বোর্ড মিটিং করেছে, ঠিক আছে? তো তখন বাংলাদেশ ব্যাংক একটা নোটিফিকেশন দেয় এই বোর্ড মিটিং নিয়ে, যে এত বোর্ড মিটিং কেন করেছে, এত বোর্ড মিটিং করা ঠিক না, ইভেন এর বেশি যেন বোর্ড মিটিং না হয়। তো তখন কোশ্চেনটা হলো যে তাহলে বোর্ড মিটিং দ্বারা কি ওই ডাইরেক্টরের শুধু ফিনান্সিয়াল বেনিফিট নিয়েছে? এটা ছিল ফার্স্ট কোশ্চেন টু মি। দেন তখন এটা নিয়ে যখন আমি রিসার্চ কোশ্চেন করলাম যে তাহলে বেশি বোর্ড মিটিং কি ব্যাংক পারফরমেন্স বাড়াবে কি বাড়াবে না, ঠিক আছে? ব্যাংক পারফরমেন্সের সাথে ফ্রিকোয়েন্সি অফ দ্য বোর্ড মিটিং এর কি রিলেশনটা, ঠিক আছে? আচ্ছা, তখন দেখা গেছে মানে যেটা আপনাদেরকে রেজাল্টটা যেটা আমি বলেছি সেটা ছিল যে এরকম যে যে বছর একটা ব্যাংক খারাপ পারফরমেন্স করেছে, ঠিক আছে, তার পরের বছর তারা প্রচুর মিটিং করেছে। তাহলে আমি কনক্লুড এখন করতেই পারি, ইভেন না মানে আমি কনক্লুড করিনি, আমার জাস্ট ডাটা আমাকে দিয়েছে, সেটা হচ্ছে তার পরের বছর ব্যাংক ভালো পারফরমেন্স করেছে। তার মানে স্যার রিস্ক গুলো আসছিল বোর্ড অফ ডাইরেক্টরস থেকেই এবং তাদের না, ভিতরে শুধুমাত্র ছিল শুধুমাত্র রিস্ক না, শুধুমাত্র রিস্ক না, দেখেন টাইমলি ডিসিশন একটা ফ্যাক্ট আছে, ডিসিশনের টাইমলিনেস, আপনি সময় মতো ডিসিশন নিয়েছেন, আপনার ফ্রুটফুল ইফেক্টিভ ডিসিশন হয়েছে। তারপর আপনার তো বোর্ডের, যেমন স্যার আমাদের এখানে কর্পোরেট গভর্নেন্স এর একটা চ্যাপ্টার আছে, আচ্ছা রিস্ক, রিস্ক নিয়ে একটা চ্যাপ্টার আছে, যেটাও বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে থেকে তারা এই রিস্কটাকে কিভাবে দেখবে, ইভেন তারা সেই রিস্কটাকে কিভাবে মেজার করবে, কিভাবে রিস্কটাকে ম্যানেজ করবে, মূলত হচ্ছে ম্যানেজ অফ দ্য রিস্ক, ম্যানেজিং দ্য রিস্ক। তো সেটা ছিল আর কি, আলটিমেটলি সেটা পজিটিভ আসছিল। হ্যাঁ, প্লিজ স্যার বলেন। আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে স্যার ধরেন আমার একটা কোম্পানি আছে, কোম্পানি গত বছর 24 সালে লস করছে। এখন যেহেতু 24 সালে লস করছে, 25 সালে তখন আমার সব এমপ্লয়ি বা যারা থাকবেন তখন একটা সিদ্ধান্ত হয় যে যেহেতু 24 সালে লস করছে, তো 25 সালে এনিহাও আমাদের এটা ব্রেক ইভেন পয়েন্ট অথবা প্রফিট করতে হবে। সেক্ষেত্রে স্যার আমার তো ফ্রিকোয়েন্টলি বোর্ড মিটিং না করারও মানে করার দরকার নাই। মাসে একটা বা এরকম 2 মাস 3 মাসে একটা নির্দেশনা তো থাকতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনি মিটিং কেন করবেন, প্রথম কথাটা হচ্ছে আপনি মিটিং কেন করবেন, বলেন মিটিং কেন হয়? বললেন যে এটা রেগুলেশন হয় বা কোনো হ্যাঁ, ফিউচার কোনো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সমস্যা এক্স্যাক্টলি বা এক্স্যাক্টলি এবার হচ্ছে যে এবার এবার সে ধরে ধরে নিচ্ছি যে আপনি মাসে একটা করবেন, মাসে মিটিং করার আগে আপনি মিটিং এ তো এজেন্ডা দিতে হবে, আপনার মিটিং এ হচ্ছে যে জি আপনার স্যার। আপডেট দিতে হবে, আপনার যে যারা রিপোর্ট করবে তাদেরকে বলে রাখবেন যে লাস্ট মান্থের তুমি টোটাল রিপোর্ট করো। তাহলে যত ফ্রিকুয়েন্টলি আপনি মিটিং করবেন তত জি আপডেট বেশি পাবেন, ইভেন আপডেট সম্পর্কে আপনি বেশি ইনফর্ম হবেন। এজ এ রেজাল্ট ইউ ক্যান মেক ইউর ডিসিশনস সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ the result what you want in the next coming year. জি স্যার, Ultimately এটা ঠিক regulation, আছে স্যার। তো আরেক
সেইটা আসছে এখন, এখন শুনেন, সেটা আসছে ব্যাংকের ডাটা থেকে, ব্যাংকের, হ্যাঁ ব্যাংকের প্রফিট থেকে আসছে, ব্যাংকের নাম্বার অফ মিটিং থেকে আসছে, হ্যাঁ, সেটা এখন আমার কথা না। ওকে স্যার, সেটা জি আমি স্যার যে প্লিজ। বললাম যে হ্যাঁ নেক্সট ইয়ারের পারফরমেন্স ভালো করার পাশাপাশি কারেন্ট ইয়ারের যে প্রবলেম গুলো বা যে ক্রাইসিস গুলো আছে বা নেগেটিভ গ্রোথ গুলো আছে সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, এই ধরনের একটা পার্টিসিপেটিং ডিসিশন মেকিং এর জন্যই মূলত বোর্ড ফ্রিকুয়েন্টলি মিটিং মিটিং এ বসা। হতে পারে এই ধরনের কিছু। হ্যাঁ ঠিক আছে, সেটাও হয়েছে যে আমার ইভেন আপনার যখন পুর পারফরমেন্স হয়েছে তখনই কিন্তু আপনি সচেতন হয়ে গেছেন যে আমার কেন খারাপ পারফরমেন্স হলো। জি। ঠিক আছে, প্রতিষ্ঠানে দেখবেন যারা ছোট ছোট প্রতিষ্ঠান আছে, ম্যানেজিং ডাইরেক্টরের সাথে ডাইরেক্ট কাজ করেন, একটু খারাপ সেলস হলে বা প্রফিট একটু কম হলে দেখবেন মাথা গরম হয়ে যায়, ফ্রিকুয়েন্টলি আপনাদেরকে ডাকছে, আসেন বসেন, কেন হলো, কেন লাস্ট মান্থে আমার টার্গেট ফিল আপ হয়নি। হ্যাঁ, যখন আবার প্রতিবন্ধকতা। হ্যাঁ ফ্রিকুয়েন্টলি যখন আপনাদেরকে ডাকছে, ডেকে এগুলোকে জাস্ট লুক আফটার করছে, আপনাদেরকে মোটিভেশন দিচ্ছে, আপনাদেরকে সুপারভাইজ করছে, হ্যাঁ, দেন হচ্ছে যে পরবর্তীতে তার পারফরমেন্স ভালো আসছে, তখন এমডি বলতেছে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে সবসময় মানে গভর্নিং এর মধ্যে রাখতে হবে, তাহলে পারফরমেন্স ভালো হবে। বুঝতে পারলাম? জি জি, জি, থ্যাংক ইউ। তো সেটা আমার রিসার্চ ছিল, সেটা কর্পোরেট গভর্নেন্স এর পার্টে ছিল, কারণ বোর্ড অফ ডাইরেক্টরস মিটিং এগুলো কর্পোরেট গভর্নেন্স পার্টে। হ্যাঁ জি প্লিজ বলেন, হ্যান্ড রেজ করেছেন। Sir, to add a observation to your research, আমার মনে হয় যে আহ, এই বোর্ড মিটিং এর অভাবটা আমরা সবচেয়ে বেশি দেখেছি যখন 2020 সালের ক্যালেন্ডার ইয়ারের প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারে financial performances of companies hit an all-time low. And I think it was a lot of the decreasing financial performance could be contributed to the lack of communication. কারণ আমাদের দেশে তো আসলে রিমোট কমিউনিকেশনটা তখনও এতটা কমন ছিল না। Communication রাইট, always tends to be in a meeting room, in front of people, physically being ইন there. পার্সন, ইন পার্সন Yes, মিটিং। yes. হ্যাঁ, দেন ডিউরিং করোনা উই মুভ টু জুম মিটিং, Yeah. So অনলাইন মিটিং। প্রথম দিকে যখন মানুষ জুম মিটিং এ ইউজ টু ছিল না, তখন যেহেতু ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজি মেকিংটা হচ্ছিল না frequently, that could contribute to the surprising or not so surprising financial performance that we saw in the first and second calendar quarter period of 2020. আচ্ছা, এই জায়গাটা একটু বলি যে আমি করোনাকালীন 2020 ওই ডাটাটাই নিইনি, আমি 19 পর্যন্ত ডাটা নিয়েছি। 17-18 সালে প্রচুর বোর্ড মিটিং করেছে, আমি তো বললাম একটা ব্যাংক একটা বছরে 54টা বোর্ড মিটিং করেছে, হিউজ, 48টা বোর্ড মিটিং করেছে, হোয়ারাস অন্য একটা ব্যাংক বোর্ড মিটিং করেছে আপনার 6টা 5টা। ঠিক আছে, তো বাংলাদেশ ব্যাংকের ওইটি ছিল তাদের অবজারভেশন, আপনি দেখে থাকবেন বাংলাদেশ ব্যাংক কিন্তু অবজারভার নিয়োগ করে, ব্যাংকগুলোকে লুক আফটার করার জন্য কিন্তু অবজারভার নিয়োগ করে। তো এখন ব্যাংকের ওইটা বাংলাদেশ ব্যাংকের একটা ছিল, সার্কুলার ছিল যে কেন এত বোর্ড মিটিং, এর বেশি বোর্ড মিটিং করা যাবে না। তখনই আমার রিসার্চ কোশ্চেনটা যাচ্ছে অ্যাকচুয়ালি তাহলে বোর্ড মিটিং থেকে কি ডাইরেক্টররা নেয় আপনার হচ্ছে যে ফিনান্সিয়াল বেনিফিটের জন্য শুধু বোর্ড মিটিং করে? কিন্তু তখন দেখা গেল যে না, বোর্ড মিটিং এর বেনিফিটস আছে। ইভেন ওই 2011 থেকে 2019 পর্যন্ত আমি ডাটা নিয়েছি, ইভেন তার মাঝে একটা বছরও ডাটা, হ্যাঁ 2010 বাদ দিয়েছে, 2010-এ কিন্তু আবার একটা আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, এই কারণে আবার 2010টা বাদ দিয়েছি, তো মাঝে এরকম। তা আপনি চাইলে আমি শেয়ার করতে পারি আপনার সাথে, আপনি টোটাল ডিটেইল পড়লে সেটা পাবেন, সেটা এমারেল্ডে পাবলিশড হয়েছে আমার এটা তো ইটা। স্যার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। মিটিং বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম ডেলিগেশন পাওয়ার থাকে, সব ডেলিগেশন ম্যানেজমেন্ট নিতে পারে না। ডেলিগেশন পাওয়ার যেখানে ম্যানেজমেন্টের কম থাকে, অধিকাংশ মিটিং এর প্রেজেন্ট হয়ে যায় বোর্ডে।
এজেন্ডাগুলা ওই হ্যাঁ তখন বোর্ড থেকেই পাস হয়। যেসব না ব্যাংক না ঠিক ছোট, আছে, সেটা তো আমি একটু বলেছি, সেটাও একটা ইস্যু আছে। যেমন আমি বললাম যে ব্যাংকের ক্ষেত্রে বলছি ফ্রিকুয়েন্টলি যে বেশি একটা ওপেন হয়। লোন অ্যাপ্রুভাল, আমি এটা এক্স্যাক্টলি জানি না ব্যাংকের ক্ষেত্রে, এখানে কেউ বলতে পারবেন কিনা যে লোন আমি অ্যাপ্রুভালের বলতেছি ক্ষেত্রে স্যার, আমি সব ব্যাংকের ব্যাংকের কি সেম রুলস? সেম রুলস, না, সে ফর সেম রুল এক্সাম্পল না, ভ্যারি করে। হ্যাঁ সেম রুলস, না না, সেম যেমন না। হ্যাঁ ব্যাংকে সেম রুলস না। ছোটখাটো তো বিষয়ে ইন অনেক দ্যাট সময় কেস, বোর্ডে যায়। যেমন একটা লোনের লিমিট আছে যে এত টাকার উপরে লোন অ্যাপ্রুভাল নিতে গেলে বোর্ডে যাবে, যেমন অ্যাজ ফর রাইট, কিন্তু এক্সাম্পল সেটা কি 5 সেম রুলস ফর অল দ্য কমার্শিয়াল ব্যাংক? না 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 স্যার, ভিন্ন ভিন্ন, এই না জন্যই তো না না, ভিন্ন ভিন্ন, এটাও কিন্তু ওটা ভিন্ন। অ্যাক্সেলারেট করেছে, এটাও কিন্তু আপনার বোর্ড মিটিং, নাম্বার অফ বোর্ড মিটিং কে কি করেছে, অ্যাক্সেলারেট করেছে। জি জি, এটা এক একটা ব্যাংকের জন্য এক একটা রুলস অ্যাপ্লিকেবল, ঠিক আছে? কোনো কোনো হ্যাঁ ব্যাংকে 5 হ্যাঁ কোটি টাকা হইলেই, 5 কোটি টাকার উপরে গেলেই বোর্ডে যায়। হুম, আবার কোনো কোনো ব্যাংকে হয়তো 20 কোটি বা 25 কোটির উপরে গেলে তখন হচ্ছে বোর্ডে যায়, যে কারণে সংখ্যাটা বাড়তে পারে, হুম। কম বেশি হতে পারে। তো আচ্ছা, ইভেন সিআইবি অ্যানালাইসিস অথবা দেখা যাচ্ছে যে কাস্টমার অ্যাসেট অ্যানালাইসিস বা লোন অর্থাৎ রিকভার ওর্থিনেস, এগুলো ডিফারেন্ট হয়, এক এক ব্যাংকে এক এক ভাবে হয়। সো দেখা যাচ্ছে যে এটা কাস্টমার বেজেও ডিপেন্ড করে, ইভেন ব্যাংক বেজেও ডিপেন্ড করে। আর স্যার যেটা বলছিলেন যে মিটিং সংখ্যা কেন বেশি হয়, মানে আমার যেটা অ্যানালাইসিস এটা হচ্ছে যে আলটিমেটলি দেখা যাচ্ছে যে যারা বোর্ড মেম্বাররা বসছেন, তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেমন কি পরিমাণ লোন প্রোভাইড করা হবে, অর্থাৎ কোয়ার্টারলি, বা কি পরিমাণ অ্যাসেট কালেক্ট করা হবে, অর্থাৎ ডিপোজিট আনা হবে, বা পাশাপাশি আমাদের এমপ্লয়ি রিসিশন কি পরিমাণ হচ্ছে, বা ইনপুট কি পরিমাণ হচ্ছে, বা আমাদের পারফরমেন্স আপ টু দ্য গ্রাফ কিনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে হয়তোবা একটা ব্যাংকের ডিরেক্টর ভাবছেন যে আমি 15 দিন পর পর চেক দিব, অন্য ব্যাংকের একটা ডিরেক্টর ভাবছেন যে আমার কোয়ার্টারলি একবার বা দুইবার চেক দিলেও হবে। এখন রাইট, এটা একটা কারণ হতে পারে, মানে এই কারণে দেখা যাচ্ছে নাম্বার অফ মিটিংটা বেড়ে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় আচ্ছা নাম্বার অফ মিটিংটা প্লিজ একটু, কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে 15 দিন পর পর কেউ মনে করছে করার পরে তার পারফরমেন্সটা পরবর্তী ইয়ারে যখন ভালো হয়ে গেছে, তার পারফরমেন্স তো আমরা রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, হ্যাঁ অ্যাসেট অ্যাডোকুয়েসি, এগুলো দ্বারা আমরা মেজার করেছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে তার পারফরমেন্স ভালো হয়েছে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, সো ঠিক আছে, তো মিটিং অফ দ্য এনআরসি আপনারা আরেকটু পড়ে নেবেন এখানে, হ্যাঁ। রোল অফ দ্য এনআরসি, রোল অফ দ্য এনআরসি আমি একটু ধারণা দিয়েছি যে দে আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রেসপন্সিবল আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড অ্যান্ড টু দ্য শেয়ার হোল্ডার। দেখেন, বোর্ড অ্যান্ড টু দ্য শেয়ার হোল্ডার্স, ঠিক আছে। কারণ শেয়ার হোল্ডার আবার এই অর্থে যে এই এনআরসি কমিটির যে চেয়ারপারসন, সে শেয়ার হোল্ডার মিটিং, দ্যাট মিনস এজিএম এ থাকবে। যদি শেয়ার হোল্ডারদের কোনো তথ্য দিতে হয় সেই জায়গায় সেই তথ্যটা সে দিবে। এনআরসি শ্যাল ওভারসি অ্যামং আদার্স দ্য ফলোইং ম্যাটার, যেমন টপ এক্সিকিউটিভস কিভাবে নিয়োগ হবে, ঠিক আছে। লেভেল অফ কম্পোজিশন, রিমুনারেশন, তাদের রিমুনারেশন কেমন হবে, তাদের বিভিন্ন ধরনের বেনিফিটস কেমন হবে, ডিভাইজিং দ্য পলিসি অন বোর্ডস ডাইভার্সিটি, টকিং ইনটু কনসিডারেশন এই জেন্ডার, এক্সপিরিয়েন্স, এথনিসিটি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড ন্যাশনালিটি, এই জিনিসগুলো আছে। আচ্ছা, আরেকটু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব এখন। অনেকেই হয়তোবা জানেন, অনেকে হয়তোবা ল্যাকিং আছে এখানে কিছু কিছু জিনিস, আপনারা কেউ একটু বোর্ড হতে পারেন যে আসলে এই জিনিসগুলো তো আমরা জানি, কিন্তু আবার ক্লাস তো আসলে সবাইকে নিয়ে, অনেকে হয়তোবা সেই জিনিসগুলো ক্লিয়ার ধারণা নাই। দেখেন, একটা জিনিস আমি ক্লিয়ার ধারণা দেব যেটা আপনাদের অনেক কাজে দেবে, শুধু এই কোর্সে না, অন্যান্য কোর্সেও আপনার কনসেপ্ট বিল্ড আপের জন্য অনেক কাজে দেবে। স্ট্যাটিউটরি অর এক্সটার্নাল অডিটরস, এই বিষয়টা নিয়ে কোম্পানি একটু 210 এটা বলা আছে। অ্যাকচুয়ালি দেখেন, একটা অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট, ইন্টারনাল কন্ট্রোলে একটা অডিট থাকে, ইন্টারনাল অডিট যেটা আমরাকে বলছি। আর এই এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্ট্যাটিউটরি অডিট। স্ট্যাটিউটরি বলছে যে এটা হচ্ছে অব্লিগেশন, আপনি ইন্টারনাল অডিট নাও রাখতে পারেন, ইন্টারনাল অডিট রাখেন আপনি নিজের জন্য, ঠিক আছে। যেমন একজন বাস ড্রাইভার, সে যে হেল্পারকে রাখে, হেল্পার বাস ড্রাইভারকে কি করে হেল্প করে, রাইট সাইড, লেফট সাইড, ঠিক আছে। এই যে যে বলে তাকে যে হেল্প করছে,
ঠিক আছে? তো এখন সেটা কিসে থেকে হেল্প করছে? অ্যাক্সিডেন্ট থেকে হেল্প করছে। তো অ্যাক্সিডেন্ট একটা রিস্ক, ওই রিস্ক থেকে তাকে হেল্প করছে। ইন্টারনাল কন্ট্রোল, আপনার আমাদের এখানে অবশ্যই একটা চ্যাপ্টার আছে, সেই ইন্টারনাল অডিটর আপনাকে শুধরানোর জন্য আপনাকে হেল্প করবে, যে এই প্রবলেম দেখা দিয়েছে, ম্যানেজমেন্টের কাছে তারা বলবে, সেটা ডে টু ডে অ্যাক্টিভিটিস বা অন্যান্য যে কমপ্লায়েন্স আছে সবগুলোই তারা দেখবে। কিন্তু স্ট্যাটুটরি অডিট, গভর্নমেন্ট বলেছে যে কোম্পানি যদি হয় তাহলে তোমাকে অবশ্যই স্ট্যাটুটরি অডিট করাতে হবে। ইভেন স্ট্যাটুটরি অডিটর হবে ইন্ডিপেন্ডেন্ট অডিট, এটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দ্বারা এটা অডিট করাতে হবে। আচ্ছা, এখন এই ইন্ডিপেন্ডেন্ট অডিটর একটা অর্গানাইজেশনে অডিট করবে, তাকে হেল্প করবে আমাদের হচ্ছে যে এই আহ আমাদের মানে ওই অর্গানাইজেশনের যে ইন্ডিপেন্ডেন্ট অডিটর আছে, তারা এই ইন্ডিপেন্ডেন্ট অডিটরকে হেল্প করবে অডিট করাতে। তো কর্পোরেট গভর্নেন্সের এটাও একটা ক্লজ রেখেছে, দ্য ইস্যুয়ার কোম্পানি শ্যাল নট এনগেজ ইটস এক্সটার্নাল অর স্ট্যাটুটরি অডিটর টু পারফর্ম দ্য ফলোইং সার্ভিস অফ দ্য কোম্পানি। এক্সটার্নাল অডিটর দ্বারা আপনার অর্গানাইজেশনের কোনো অ্যাপ্রাইজাল বা ভ্যালুয়েশন করা যাবে না। সে আরআরএইচ আপনার প্রতিষ্ঠানের স্ট্যাটুটরি অডিটর, তাকে দিয়ে ভ্যালুয়েশন করা যাবে না, তাহলে কি হয়ে যাবে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। অ্যাপ্রাইজাল যদি করান তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন, তাদের দ্বারা আপনার কোনো ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেম যদি আপনি করাতে চান, হ্যাঁ, সে আপনি একটা টেকনোলজি ইমপ্লিমেন্ট করবেন, সে ব্লক চেইন টেকনোলজি ইমপ্লিমেন্ট করবেন, আপনি এআই টেকনোলজি ইমপ্লিমেন্ট করবেন, আপনার ওই স্ট্যাটুটরি অডিটরকে ইনভলভ করে করানো যাবে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, কারণ সে তো জিনিসটা বুঝে ফেলবে বা তার ইন্টারেস্টে করতে পারে। বুক কিপিং অর আদার সার্ভিসেস রিলেটেড টু দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস অর ফিনান্সিয়াল স্টেটমেন্টস, তাদের দ্বারা দেখবেন অনেকেই ভুল করে যে আমার অডিট কি করবে, অডিট আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে। নো, অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে না। অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অডিট করবে, অডিটর, সরি, অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কে অডিট করবে, নট তারা মানে প্রিপেয়ার করবে না। তারা অডিট করে কি করবে? তারা অপিনিয়ন দেবে। ঠিক আছে? আচ্ছা, ব্রোকার বা ডিলার সার্ভিস তাদের কাছ থেকে নেওয়া যাবে না। অকচুরিয়াল সার্ভিস, যেটাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে এই সার্ভিসটা নিতে হয়, এটা হচ্ছে ভ্যালুয়েশন, প্রিমিয়াম ভ্যালুয়েশনের ক্ষেত্রে এটাও তাদের দ্বারা নেওয়া যাবে না। ইন্টারনাল অডিট সার্ভিস, হ্যাঁ, এই যে আমরা যে ইন্টারনাল অডিটের কথা বলছি, আপনার ইন্টারনাল অডিটটা কিভাবে হবে, আপনি ইন্টারনাল অডিটে কিভাবে কাজ করবেন, তার মেকানিজমটা কেমন হবে, হ্যাঁ, তো সেটা আপনার ওই এক্সটার্নাল বা স্ট্যাটুটরি অডিটর থেকে নেওয়া যাবে না। এনি সার্ভিস দ্যাট দ্য অডিট কমিটি ডিটারমাইন্স, যদি অডিট কমিটি কোনো সার্ভিস ডিটারমাইন করে যে যেটা আমার এক্সটার্নাল অডিটর বা স্ট্যাটুটরি অডিটর যে আছে তার কাছ থেকে নেওয়া যাবে না, তাহলে সেটাও এটার মধ্যে আসবে। এনি আদার সার্ভিস দ্যাট ক্রিয়েটস, লাস্টে আরো বলে দিয়েছে 9 নম্বরে, এনি আদার সার্ভিস দ্যাট ক্রিয়েটস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। these are the these are the clause. দেন মেইনটেনিং এ ওয়েবসাইট অফ দ্য কোম্পানি, হ্যাঁ, এটা আপনাদের সিলেবাসে আছে, এটা কর্পোরেট গভর্নেন্স কোডের মধ্যেও দিয়ে দিয়েছে, এটা কোম্পানি একটাও আছে, যে একটা কোম্পানি একটা ওয়েবসাইট মেনটেন করতে হবে, যে ওয়েবসাইটের লিঙ্কটা যেহেতু লিস্টেড কোম্পানি, কারণ এই কর্পোরেট গভর্নেন্স কোড ইজ অনলি অ্যাপ্লিকেবল টু দ্য লিস্টেড কোম্পানি, দেয়ারফর এটা স্টক এক্সচেঞ্জের সাথে লিঙ্ক আপ হতে হবে। ঠিক আছে? The company shall keep the website functional from the date of listing, যেদিন লিস্টিং হবে তাদের ওয়েবসাইট ফাংশন অলওয়েজ যেন ফাংশনিং করে, সেই বিষয়টা সে কোম্পানিকে খেয়াল রাখতে হবে বা বোর্ড অফ ডাইরেক্টরকে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে একটা মেইনটেনিং এ ওয়েবসাইট বাই বাই দ্য কোম্পানি, এইটা কিন্তু এখন অনেকে বলতে পারেন যে এটা তো সব কোম্পানি করে। এখন এই যে ওয়েবসাইট মেনটেনের দ্বারা আরো অনেক জায়গায় অনেক ভাবে বলে দিয়েছে যে এই তথ্যগুলো আপনাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। ওয়েবসাইট সবারই আছে, বাট সেই তথ্যগুলো নাই। ওয়েবসাইট কেন করতে বলছে? ওয়েবসাইট এই জন্যই করতে বলছে যে আপনি সেই ইনফরমেশন গুলো আপলোড করতে পারেন, শেয়ার হোল্ডার, ইনভেস্টর, দেন স্টেক হোল্ডার, মানে ইজিলি দে ক্যান অ্যাক্সেস ইন ইউর ইনফরমেশন। যেমন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, লিস্টেড কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওয়েবসাইটে দিতে হবে, এটা আপনার কম্পালসারি। বাট দেখবেন প্রাইভেট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওয়েবসাইটে নেই, কারণ তাদের জন্য সেই কম্পালশন নেই।
রিপোর্টিং এন্ড কমপ্লায়েন্স অফ কর্পোরেট গভর্নেন্স, দ্য কোম্পানি শ্যাল অবটেইন একটা সার্টিফিকেট। এই যে কর্পোরেট গভর্নেন্স এর যে রুলস গুলো আমরা পড়ে আসলাম, এগুলো কি করতে হবে? কমপ্লাই করতে হবে প্রতিষ্ঠানে। তো এখন এটা আপনি কমপ্লাই করেছেন কি করেননি, এই জন্য আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে তিনজনের কাছ থেকে। একটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছ থেকেও নিতে পারেন, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের কাছ থেকেও নিতে পারেন, চার্টার্ড সেক্রেটারি তার কাছ থেকেও নিতে পারেন। ঠিক আছে? সেটা কিভাবে নেবেন? সেটা অ্যানুয়াল রিপোর্টের মধ্যে ইনক্লুডেড থাকবে, সেটা আমরা লাস্টে এসে মনে হয় পাবো। তো এখানে বলেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কারা, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কারা, চার্টার্ড সেক্রেটারি কারা। তাদেরকে যেহেতু একটা আইন বললে সেটাকে ডিফাইন করে দিতে হয়, সেখানে ডিফাইন করে দিয়েছে। এটা অ্যানেক্সার সি তে থাকবে, অ্যাটাচ করা থাকবে। সেটা কেমন হবে? এটা হলো অ্যানেক্সার এ। এটা কি? নেম অফ দ্য কোম্পানি, ডিক্লারেশন বাই সিইও এন্ড সিএফও। হ্যাঁ, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে যে বলা আছে যেখানে কথা, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুইজন দেবে, সেটা হচ্ছে সিইও এন্ড সিএফও। তারা বোর্ডের কাছে দেবে। এই কারণে তাদের ডিক্লারেশনের ফরম্যাটটা এরকম, ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন। আচ্ছা, দেন দেন অ্যানেক্সার বি তে হচ্ছে সার্টিফিকেট অ্যাজ পার কন্ডিশন, রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার। কর্পোরেট গভর্নেন্স কোডের কমপ্লায়েন্স দিয়ে একটা সার্টিফিকেট তারা দিবে। সেখানে যে বিষয়গুলো থাকবে, যেমন এই ওয়ান সাব ওয়ান, ওয়ান সাব টু অ্যান্ড সাব এ, এটা হচ্ছে যে আমাদের কর্পোরেট গভর্নেন্স এর কোডের কোডটা দেখবেন। এই যে ওয়ান ওয়ান, আমি একদম যদি শুরুতে চলে যাই, এই যে ওয়ান ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান ওয়ান, দ্যাট মিন সাইজ অফ দ্য বোর্ড। সাইজ অফ দ্য বোর্ড এটা কমপ্লাই হয়েছে কিনা, ঠিক আছে, এটাই মিন করেছে এই জায়গাটাতে। হ্যাঁ, তো এখন এটা এই সার্টিফিকেট এইভাবে কমপ্লায়েড আর নট কমপ্লায়েড, এরকম একটা সার্টিফিকেট নিতে হবে। দেখেন এখানে সবগুলো কোড এখানে আছে। সরি। আচ্ছা, তো এরকম কর্পোরেট গভর্নেন্স এর যে কোড গুলো আছে, সেই কোড গুলোকে এখানে জাস্ট সেকশন গুলো দিয়ে এই কমপ্লায়েন্ট আর নন কমপ্লায়েন্ট একটা সার্টিফিকেট নিতে হবে। দেখেন এখানে 9 পর্যন্ত মোস্ট প্রবাবলি আছে। হ্যাঁ, এই যে 9, আমরা লাস্টে 9 এর 3টা দেখেছি। কোনো প্রশ্ন আছে? বলো। স্যার এক্সটার্নাল অডিটর যারা, তারা একটু আগে যে বিষয়গুলো দেখালেন, তারা কি হ্যাঁ ওগুলো হ্যাঁ, বাদ দিয়ে বাকি বিষয়গুলোর উপরে অডিট করবে, যেহেতু ইন্টারনাল অডিটরের সাথে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে? এক্সটার্নাল অডিটর একটা জিনিস খেয়াল রাখবেন, তারা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর অডিট করবে। ওকে ঠিক আছে? তার উপর তারা অপিনিয়ন দেবে, তাদের কোনো কাজ নাই, তাদের শুধু অপিনিয়ন দেওয়া কাজ। স্যার। খুব ব্রিফলি খেয়াল রাখবেন, শিওর প্লিজ। স্যার, মানে যদি কোনো যেমন আমার প্রতিষ্ঠানের কথাই বলি স্যার, আমার হ্যাঁ বলেন। ইনস্টিটিউশন, হ্যাঁ, যে ইন্টারনাল অডিট হয়েছে থার্ড পার্টি কর্তৃক, ঠিক আছে, বাট এক্সটার্নাল অডিট চলছে, এক্সটার্নাল অডিট গোয়িং অন। ইন্টারনাল তো অডিট থার্ড পার্টি দ্বারা কেন হবে? এটা এটা বেসিক্যালি জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন। হ্যাঁ, এটা হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন, থাইল্যান্ডের অর্গানাইজেশন। তো হ্যাঁ। তো যার কারণে থাইল্যান্ড থেকে মানে ওরা একটা ফার্মকে অ্যাপয়েন্টেড করছে, ও এবং আচ্ছা আচ্ছা, যাবতীয় খরচ হ্যাঁ যাবতীয় হ্যাঁ, খরচ ওরা বহন না করছে। না, আই গট ইউর পয়েন্ট। আচ্ছা, ইন দ্যাট কেস ঠিক আছে, তাদের এটাতে এটাতে হয় কি, আপনি একটা ইন্টারনাল অডিট বা ইন্টারনাল কন্ট্রোল ডিপার্টমেন্ট কিন্তু মানে থ্রু আউট দ্য ইয়ার, মানে দে লুক আফটার দ্য বিজনেস। ঠিক আছে? এখন যখন বাইরের অর্গানাইজেশন হয়, যেমন আপনি বলেন জয়েন্ট ভেঞ্চার, তখন তারা কস্ট মিনিমাইজেশন বা বিভিন্ন কারণে, হ্যাঁ, তারা ইন্টারনাল অডিটটা রাখে নাই বা নাই উইদিন দ্য অর্গানাইজেশন, তখন তারা কোনো অডিট ফার্মকে তারা দায়িত্ব দিয়েছে যে তোমরা এটা আমার লাইক ইন্টারনাল অডিটরের মতো কাজ করবা। সে কিন্তু স্ট্যাটিউটরি অডিটর না, হ্যাঁ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে ইন্টারনাল অডিটর হিসেবে। হ্যাঁ বলেন, তারপরে বলেন।
এখন স্যার তারা অডিট পারফর্ম করছে, তারা অডিট রিপোর্ট শেয়ার হোল্ডারদের না, তারা অনেক দিয়েও রিপোর্ট। দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখন হ্যাঁ, বিষয় হচ্ছে স্যার, মানে আমার এক্সটার্নাল অডিট চলছে, এখন এক্সটার্নাল অডিটরদেরকে কি আমি আমার ইন্টারনাল অডিট রিপোর্ট বা ইন্টারনাল অডিটের যে অবজারভেশন এটা কি শো করাইতে পারবো? না, দরকার নাই তো। সে তো আপনার কাছে না চাইলে, কারণ সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। সে তো আপনি উইলিংলি তাকে তো কিছু দিবেন না, তার কাজ সে করবে। সে তো অলরেডি সে স্যালারি, মানে সে ফি পেইড। হ্যাঁ, তাকে টাকা দিয়ে আপনি শেয়ার হোল্ডাররা নিয়োগ দিয়েছে, জি সে অডিট করে শেয়ার হোল্ডারদের কাছে রিপোর্ট করবে। জি। ঠিক আছে। সো তার কি প্রয়োজন, সে কিভাবে কি করবে, কিভাবে কি কাজ করবে, সেটা সে ডিমান্ড করবে আপনার কাছে, যে আমার এই এটা স্যার দেখান, স্যার এই কিছু ডকুমেন্টস ক্ষেত্রে দেখান, এক্সটার্নাল সেটা দেখান। অডিটর যারা ওকে ওকে স্যার। হ্যাঁ, কিছু জি, ক্ষেত্রে এক্সটার্নাল অডিটর যারা ওনারা ইন্টারনাল অডিটের যে অডিটটা হয়েছে ওই রিপোর্টটা টাইমলি সাবমিট বা কমপ্লায়েন্সের কোনো ইস্যু থাকলে সেটা হয়েছে কিনা এইগুলা জানতে চাই শুধু। যে আপনাকে একটা টাইম বার দেয়া হয়েছিল ওই টাইমে আপনি করছিলেন কিনা, হুম। এই এটা কিছু এক্সটার্নাল ইনফরমেশন অডিটরটা জানতে জানতে চাই। চাচ্ছে। হ্যাঁ, কিছু জিনিস জানতে চাই। যে আপনাকে হ্যাঁ, একটা টাইম বার দেয়া হয়েছিল যে আপনি ১ মাসের ভিতরে এই জিনিসটা কমপ্লাই করবেন। এইটা হয়েছিল কিনা? হ্যাঁ, রিপোর্টটা আপনি টাইমলি দিয়েছিলেন কিনা? তারা হ্যাঁ। ভিতরে কোনো ইস্যু জানতে চায় না। স্যার আচ্ছা। বিষয় মনে হয় স্যার হুম, এই জায়গায় আরো আরো ইয়ে আছে, মানে আমি যতটুকু ফিল করছি, এবং মানে তাদের এটা চাওয়ার কারণ হচ্ছে, কারণ এটা আমার মানে এইচআর পলিসি এবং ভ্যাট ট্যাক্স নিয়ে মূলত আমাদের ইয়েটা করা হয়েছিল, কিন্তু যদি ভ্যাট ট্যাক্স এর সঙ্গে ইনভলভ হয়ে যায় তো সবগুলোই অডিট করতে হয়, বিল ভাউচার যা আছে সবই অডিট করতে হচ্ছে। ইন্টারনাল অডিট মোটামুটি অনেক সময় লাগছে আমাদের, প্রায় 3 মান্থ লাগছে হ্যাঁ। স্যার। না, তো ইন্টারনাল অডিট থেকে বেনিফিটটাকে প্লিজ একটু ইন্টারেক্ট করি। ইন্টারনাল অডিট হচ্ছে আপনার নিজস্ব রেকটিফিকেশন, আপনি নিজের জন্য করছেন। জি জি ইন্টারনাল অডিটে যে অ্যানোমালিজ, যে ফ্রড, যে ইরর, যে মিসস্টেটমেন্ট, হ্যাঁ, যে ফলসিফিকেশন যেগুলো আমরা পেয়েছি, এটা আমরা নিজেরা নিজেরা ঠিক করে নেব। আপনি জি ধরেন ওখানে ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট বলবে যে আপনি কেন এই ইররটা করেছেন, ইররটা কি ইন্টেনশনাল আর আনইনটেনশনাল। আপনি এই ফরগারি যদি করে থাকেন তাহলে আপনাকে শাস্তি দিবে, আপনাকে চাকরি থেকে বাদ দেবে, বা কি করবে, বা ডিমোশন করে দেবে, দিয়ে নিজেরা ঠিক করে নেব। বাট এক্সটার্নাল অডিটর যে রিপোর্টটা দেবে সেটা অবশ্যই ডিপে গেলে যদি বলি যে কিছু কিছু ম্যাটার আছে, এক্সটার্নাল অডিটর ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন করবে যে এই ম্যাটার গুলো আপনারা এরকম নাও করতে পারতেন, যেহেতু করেছেন নেক্সট টাইমে এগুলো আর করবেন না। বা আমি কিন্তু এই একটা অ্যাডভার্স রিপোর্ট দিচ্ছি, আমি কিন্তু একটা কোয়ালিফাইড রিপোর্ট দিচ্ছি, আপনি যদি এটা ঠিক না করেন আপনি এখনো ঠিক করা যাবে। এটাও করে থাকে স্ট্যাটিউটরি অডিটর অনেক সময়, যদি ঠিক করার মতো হয়। আরেকটা হচ্ছে কি, আপনার সময় যাওয়ার পর ওই সাধন মিলন একটা কথা আছে। সো কিছু কিছু জিনিস যখন চলে যায়, সময় চলে যায়, ওইটা ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন করেও লাভ নাই। আপনি বড় ভুল করে ফেলছেন, নন কমপ্লায়েন্স করে ফেলছেন, সেটা অডিটর যদি ম্যানেজমেন্টের সাথে কথা বলে তবুও সেটা ঠিক করা পসিবল না, তখন সে কোয়ালিফাইড রিপোর্ট দিয়ে দিবে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার, এক্সটার্নাল অডিট কি শুধু লিস্টেড কোম্পানিগুলো অডিট করে? না, 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 আপনার লিস্টেড নাই, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনার কোম্পানি এক বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই এক্সটার্নাল অডিটর, দ্যাট মিন স্ট্যাটিউটরি অডিট করাইতে হবে। এক্সটার্নাল অডিটর দ্বারা আপনার স্ট্যাটিউটরি অডিট করাতে হবে, শুধু লিস্টেড কেন করবে? স্যার রিপোর্টটা শেয়ার হোল্ডার দেওয়ার আগে স্যার বোর্ডকে আগে দিবে না, নাকি দুজনকে রিপোর্টটা প্রোভাইড করো? কে? স্যার এক্সটার্নাল অডিটর। এক্সটার্নাল অডিটর রিপোর্ট, সে তো শেয়ার হোল্ডারকে রিপোর্ট দেবে, সে অ্যানুয়াল রিপোর্টে থাকবে তাদের রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্টে থাকবে। এজিএম এ যে অ্যানুয়াল রিপোর্টটা দেওয়া হবে সেখানে তাদের রিপোর্টটা থাকবে। স্যার, যারা এক্সটার্নাল অডিট যেটা হবে ওইটা ছাড়া আমার প্রথমে তো ইন্টারনাল অডিট হয়। যখন আমার এক্সটার্নাল অডিটটা আসবে, ওরা মানে যে প্রসিডিওর গুলো করবে, তখন কি স্যার আমার যে নিজস্ব যে ইন্টারনাল অডিটটা হয়েছে ওইটার উপরও কি তারা অডিট চালাবে, নাকি সম্পূর্ণভাবেই তারা নিজেদেরটা আলাদাভাবেই করবে? সম্পূর্ণ তারা নিজেরা করবে, আপনার ইন্টারনাল অডিট তো তার সাথে শেয়ার করতে যাবেন না। বাট একটু মজার বিষয় বলি, এখানে তো আবার অডিট শেখানো হয়ে যাচ্ছে। এক্সটার্নাল অডিটর কিভাবে অডিট করবে, এই আপনাদের একটা কোর্স আছে অডিটিং, হ্যাঁ, তখন আপনি হবেন নিজেকে এক্সটার্নাল অডিটর ভাববেন যে আমি একটা এক্সটার্নাল অডিটর।
আমি একটা স্ট্যাটিউটরি অডিটর, কিভাবে অডিট করবো? প্রথম কাজটা হচ্ছে তারা যেটা করে সেটা হচ্ছে কোম্পানি নেচারটা বুঝবে এটা গার্মেন্টস নাকি হচ্ছে এটা ব্যাংক। তো ব্যাংক হলে ব্যাংকের কিছু স্পেসিফিক ইস্যু আছে। যদি সেটা হয় ফরেন মাল্টিন্যাশনাল কোম্পানি কিছু স্পেসিফিক ইস্যু আছে, ঠিক আছে। যাই হোক, সেগুলো অডিটররা খুব ভালো করে জানে, সেগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। এখন আহ, তারা যে একটা টেস্ট করে, সেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল ডিপার্টমেন্টকে তারা টেস্ট করে বা ইন্টারনাল অডিটকে তারা টেস্ট করে যে আপনার প্রতিষ্ঠানে যে ইন্টারনাল অডিট বা ইন্টারনাল কন্ট্রোলটা কেমন আছে। তারা নিজেরা দেখে ওই ইন্টারনাল অডিটর বা ইন্টারনাল কন্ট্রোলের হেড কে, সে কি একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডে, সে কি একজন এফসিএ, সে কি একজন এফসিএমএ। এখন যদি সে একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয় আদার দেন এনি প্রফেশন, তাহলে ওই স্ট্যাটিউটরি অডিটর ধরে নেয় যে না, এখানে একটা স্ট্যান্ডার্ড আছে, তাহলে আমাকে অনেক কম জিনিস এখানে দেখতে হবে, কম জিনিস দেখলেই হবে। আর যদি দেখে না, এখানে ইন্টারনাল কন্ট্রোল ডিপার্টমেন্ট যাদের নিয়ে গঠিত, একজন কেমিস্ট্রির, একজন ফিজিক্সের, একজন ফিলোসফির, হ্যাঁ, একজন ম্যানেজমেন্টের অনার্স মাস্টার্স, তখন তারা ফিল করে, এটাকে বলে টেস্ট অফ কন্ট্রোল। তখন তারা ফিল করে না, এদের ইন্টারনাল কন্ট্রোল তো জাস্ট নামমাত্র, বাট এই ইন্টারনাল কন্ট্রোলই ফেল করতে পারে, সো আমাকে এখানে বেশি বেশি জিনিস দেখতে হবে। তো ইন্টারনাল কন্ট্রোল কি করেছে, সেটা সেটা আপনার ওই এক্সটার্নাল অডিটর বা ইন্টারনাল অডিটর কি করেছে, এটা এক্সটার্নাল অডিটর সেটা দেখবে না। বাট এক্সটার্নাল অডিটর আপনার ইন্টারনাল অডিটরকে টেস্ট করবে এগুলোর বেসিসে, যে আপনি ইন্টারনাল অডিটরের যে ম্যান পাওয়ার আছে সেটা কতজন আপনার বিজনেস অনুপাতে। আপনার বিজনেস অনেক বড়, মাত্র 3 জন ইন্টারনাল অডিটরের ম্যান পাওয়ার, তাহলে তো আপনার লুক আপটা করা পসিবল না। তখন তারা মনে করবে যে না, এখানে অনেক রিস্ক আছে, আমরা তাহলে অনেক বিষয় দেখবো। আর যদি না, আপনার টিমটা অনেক ভালো, সাফিসিয়েন্ট একটা টিম, নলেজেবল একটা টিম, ডাইভার্সিফাইড একটা টিম, ঠিক আছে, সো ইন দ্যাট কেস তারা মনে করবে না, এদের ইন্টারনাল অডিট বা ইন্টারনাল কন্ট্রোল টিমটা ভালো, তার মানে তারা নিজেরাই নিজেরাই সব সময় শুধরে গিয়েছে, সো এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, তারা তখন কম জিনিস চেক করবে। বুঝতে পারলাম? Yes, sir. জি স্যার। আচ্ছা, অডিটে চলে গেছে, অডিট আর না যাই, আমি এদিকে স্যার থাকি। একটা হ্যাঁ, তাহলে আমাদের শেষ হলো, তাই না? বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি প্রশ্ন নেব। স্যার এক্সটার্নাল অডিটর অ্যাপয়েন্টের ক্ষেত্রে বোর্ড কি কোনো বায়াসনেস বা ইচ্ছা মতো স্যার কোনো ফার্মকে নিয়োগ দিতে পারে? না, বোর্ড ইচ্ছা মতো নিয়োগ দিতে পারে না, বোর্ড অ্যাপয়েন্ট করতে পারে, অ্যাপ্রুভালটা আপনার দেবে, সেটা তো আমরা করে আসছি, দেখে আসছি। ফার্স্ট অডিটরের ক্ষেত্রে তো অবশ্যই বোর্ড দেয়, কিন্তু সেটা ফার্স্ট এজিএম এর আগ পর্যন্ত সেটা থাকবে, এজিএম এ শেয়ার হোল্ডাররা দেবে, ঠিক আছে। দেখেন, এই যে ওকে স্যার। কিছুক্ষণ আগে শুরুতেই গল্পটা বলেছিলাম যে আসলে কিভাবে ইন্টারেস্ট, কিভাবে এক একটা প্রশ্ন আসলো। প্রথমে ম্যানেজমেন্ট ছিল, তারপর ডাইরেক্টর, ডাইরেক্টরের মধ্যে থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের মধ্যে থেকে দুইটা সাব গ্রুপ, আবার স্ট্যাটিউটরি অডিটরে কেন প্রশ্নটা আসলো। এখন স্ট্যাটিউটরি অডিটর যদি আপনার টোটালি ডাইরেক্টররা কন্ট্রোল করে, তাহলে তখন তো তার ইন্ডিপেন্ডেন্স হারিয়ে ফেলতে পারে, তখন তার শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট নাও কাজ করতে পারে, সে বায়াসড হয়ে যেতে পারে। তো এই কারণে শেয়ার হোল্ডাররাই তাকে নিয়োগ দেবে, আবার শেয়ার হোল্ডারদের কাছে সে রিপোর্ট করবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি কিছু কনসেপ্ট আমরা শেয়ার করতে পেরেছি, তাই না? অনেকেই কিন্তু এক্সপিরিয়েন্স আছেন এখানে, শেয়ার করেছেন, খুব ভালো। কিন্তু স্যার আসলে সব ক্ষেত্রে কি শেয়ার হোল্ডাররা নিয়োগ দেন? ব্যাংকের ক্ষেত্রে হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে যখন বাংলাদেশ ব্যাংক থেকে আসে, কি বাংলাদেশ এক্সটার্নাল ব্যাংক অডিটর? বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ রেগুলেটরি বডি। রেগুলেটরি বডি। এক্সটার্নাল অডিটর তারা পারবে না। বাংলাদেশ ব্যাংক কি পারবে? বাংলাদেশ ব্যাংক মনে করছে যে বাংলাদেশ কমার্স ব্যাংক বোর্ড অফ ডাইরেক্টর টোটালি হচ্ছে করাপ্টেড, সে ফর এক্সাম্পল, হ্যাঁ, তারা তাদের নিজের ইচ্ছা মতো সবকিছু করেছে, তখন বাংলাদেশ ব্যাংক অবজারভার বসাবে, পর্যবেক্ষক বসাবে, যে আমি একটা অবজারভার দিলাম, তোমাদের প্রত্যেক বোর্ড অফ মিটিং এ সে থাকবে, তোমরা কি করছো, তোমরা কোন প্রোডাক্ট কোন সেক্টরে লোন দিচ্ছ, তোমরা লোনের এগেনস্টে মর্গেজ রাখছো কিনা, তোমার সিকিউরিটি রাখছো কিনা, তোমার লোনটা। স্যার এই ক্ষেত্রে বাংলাদেশ তারা ব্যাংক কি এক্সটার্নাল অডিটরস? উনি তো রেগুলেটরি বডি হিসেবেই আসে ব্যাংকে। না না না, হ্যাঁ, এক্সটার্নাল অডিটর না। না না, একটু বলি প্লিজ, এখানে না, বলি, তারা হ্যাঁ, তো আপনি অডিটও ব্যাংকার। করে, তারা তো অডিটও করে, বাংলাদেশ ব্যাংক থেকে তো অডিটও আসে তো। হ্যাঁ 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 এটা হ্যাঁ রেগুলেটরি হিসাবে। হ্যাঁ, সেটা সেটা সে অ্যাজ এ রেগুলেটর হিসেবে সে অডিট করে, ব্যাংকে তো কয়েকটা অডিট হবে। এক্সটার্নাল অডিটরস আলাদা। আচ্ছা, হ্যাঁ,
তো এখানে শোনেন, এখানে সে রেগুলারিটি বডি হিসেবে সে অডিট করবে। তারপরে আপনার ব্যাংকে থেকে হায়াক আছে, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আইসিসি বাংলাদেশ ব্যাংক সেখান থেকে একটা ইন্সপেক্টর। অডিট হবে, বাংলাদেশ ব্যাংক থেকে একটা অডিট হবে, আর ওই প্রতিষ্ঠানের যে শেয়ার হোল্ডার কর্তৃক নিয়োগ যে স্ট্যাটিউটরি অডিটর আছে তারা অডিট করবে। ঠিক আছে? ঠিক তো আছে। বাংলাদেশ ব্যাংক একটা ব্যাংকিং ফিনান্সিয়াল ইস্যু, যার কারণে এখানে রেগুলারিটি অথরিটি মনে করছে যে এটা আমরা প্রতি বছর আমরা একটা করে অডিট করব। আমরা শুধু ইন্টারনাল অডিটের উপর কন্ট্রোল করব না, আর স্ট্যাটিউটরি অডিটরের উপরও আমরা কন্ট্রোল করব না। ঠিক আছে? কারণ বাংলাদেশ ব্যাংক এই জন্যই বসিয়েছে যে ব্যাংকগুলোকে এত তারা রুলস এন্ড রেগুলেশন দেয়, এত সার্কুলেশন দেয়, যেটা স্ট্যাটিউটরি অডিটর মিস করে ফেলতে পারে, বা ইন্টারনাল অডিটর তো আপনার আপনার নিয়োগপ্রাপ্ত লোক তারা সেটাকে মানে করতেই পারে, মানে কম্প্রোমাইজ করতেই পারে। যখন বাংলাদেশ ব্যাংক দেবে যে হাউ টু রাইট এ চেক, হাউ টু অনার এ চেক, তারা একটা দিল, হাউ টু ফিল আপ বা হোয়াট ইনফরমেশন নিড টু বি ইনক্লুডেড ইন দ্য কেওয়াইসি ফর্ম, এখন তারা দেখবে যে কেওয়াইসি ফর্মে তো এই তথ্যগুলো আমরা বলেছিলাম, আপনি এগুলো কেন রাখেননি। এই যে এই ইস্যুগুলো, এগুলো দেখানোর জন্য। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, একজন বলেছেন যে স্যার অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা আসলে এগুলো আপনারা যে ক্লাস সেকশনের যে অফিসার আছে, তার নামটা আমি ভুলে গেছি, তার সাথে একটু আপনারা কথা বলবেন, কারণ এই ইস্যুগুলো আসলে জুয়েল ভাই, জুয়েল ভাইয়ের সাথে কথা আমরাও বলতে ভালো হবে। করে জানি না। হ্যাঁ, তবে আমি এতটুকু জানি যে যারা কারেসপন্ডেন্সে ভর্তি হবেন তারা অ্যাসাইনমেন্ট দিবেন। ইভেন অ্যাসাইনমেন্টের জন্য টপিক দিয়ে দেয়া হয়। আমি কোথায় যেন দেখলাম টপিক আছে, আমি যেগুলো পড়িয়েছি সেগুলোর সাথে মিল আছে, কিন্তু যারা কারেসপন্ডেন্সে ভর্তি হয় তাদের অ্যাসাইনমেন্ট দিতে হয়, কিন্তু তাদের তো ক্লাস হয় না। বাট আপনারা কি কারেসপন্ডেন্সে ভর্তি হয়েছে, তাই না? বাট আপনাদের ক্লাস হচ্ছে, মনে হয় এখন ক্লাস চালু করেছে, ইয়েস স্যার। শুক্র শনিতে অনলাইন অ্যাড ক্লাস। করার সুযোগ আছে। অনলাইন ক্লাস একটু আপনাদের ব্যাচমেটের কাছে একটু শেয়ার করে নেবেন প্লিজ, যে যে প্রশ্নটা করেছেন, এই ইনফরমেশন আপনাদের কাছে খুব ভালো আছে। শফিকুল ইসলাম ভাই, প্লিজ বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমি আসলে ওয়ালাইকুম আসসালাম। মাত্র অ্যাডমিটেড হয়েছে এই 13 তারিখে। হ্যাঁ, তো 18 তারিখে অ্যাসাইনমেন্ট পেলাম। আজকে স্যার এটা কত নাম্বার ক্লাস? আমি আগের ক্লাসের ম্যাটেরিয়াল গুলো আমি কিভাবে পেতে পারি এটার জন্য? আজকে খুব সম্ভবত সপ্তম ক্লাস, হ্যাঁ, 7th আমি ক্লাস। ধরেন জুয়েল ভাইয়ের কাছ থেকে ভিডিও গুলো নিতে পারবো, কিন্তু আপনার যে ম্যাটেরিয়াল গুলি, হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্যাল ম্যাটেরিয়াল গুলো আমি কিভাবে? হ্যাঁ ম্যাটেরিয়াল, আর শুধু আমি একটা ম্যাটেরিয়াল দিয়েছি, সেটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকেন কর্পোরেট গভর্নেন্স, সেখানে জি পিন করা আছে, আছে। হ্যাঁ, আছে। পিন করা আছে, তো সেখান জি, থেকে সেটা নিয়ে নেবেন। আর কর্পোরেট গভর্নেন্স মেকানিজম চ্যাপ্টার 2 এর এটা কালকে পাবেন, কালকে ক্লাস শেষে আমি দিয়ে দিব। ওকে, থ্যাংক কালকে এটা ক্লাস শেষ হবে, তো কালকে ক্লাস ইউ। শেষে দেবো, কালকে অষ্টম ক্লাস শেষ হবে, জি, কালকে ক্লাস শেষে দেবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটা দেখে আসলাম কর্পোরেট গভর্নেন্স কোড 2018, যেখানে অনেক ইস্যু আছে, অনেক বিষয় আছে। যেমন আপনার প্রথমেই বলছে বোর্ড নিয়ে বলেছে কথা। ঠিক আছে? তো বোর্ড নিয়ে কথা বলেছে, বোর্ডের নাম্বার বলেছে, বোর্ডের সাইজ বলেছে, বোর্ডের কম্পোজিশন বলেছে, বোর্ডের ইন্ডিপেন্ডেন্স বলেছে। হ্যাঁ, তো বোর্ডের মিটিং বলেছে, এগুলো নিয়ে বলেছে। এগুলো কিন্তু আপনারা একটু দেখবেন, কারণ যেহেতু আমাদের কোশ্চেন। আচ্ছা, সরি, একটু ইন্টারাপশন হয়েছে। জি জি, তো শোনা যাচ্ছিল না। যেহেতু আপনাদের কোশ্চেন গুলো এমসিকিউ, ট্রু অর ফলস, ম্যাচিং, তারপরে কিছু অ্যাপ্লাইড এই স্টাইলে হবে, এই কারণে আমাদের টু দা পয়েন্টে সবগুলো জানতে হবে। ঠিক আছে? এই কারণে অনেক সময় আমি একটু লাইন টু লাইন পড়াই, দেখাই। তা আজকে 12টা 8 বেজে গেছে, আমরা শেষ করব ছোট্ট একটা বিষয় দিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকটা জানি, তারপরে এটাকে আমি একটু রিভাইজ করব, যেন টার্মস এন্ড টার্মিনোলজি গুলো যেন আমাদের
ভিতরে যেন আরো ভালো থাকে, ইভেন আমাদের এই ধরনের ল্যাঙ্গুয়েজে যেন এক্সামে যেন লেখাটা হয়। ঠিক আছে। আচ্ছা, শীট পাচ্ছেন না, শীট পাচ্ছেন না। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্পোরেট গভর্নেন্স, সেটা তো হচ্ছে যে আইসিএমবি ওপেন করেছেন, আপনারা ব্যক্তিগতভাবে ওপেন করেছেন এখানে যারা আছেন? স্যার এটা আমাদের গ্রুপ থেকেই ক্রিয়েট করা। না না স্যার আপনাদের আপনাদের থেকে, তাই না? আচ্ছা, তাহলে এই যে যারা একটু মেসেজ দিচ্ছে আপনাদের ব্যাচমেট, কাইন্ডলি এদেরকে একটু অ্যাড অ্যাড করতে করবেন পারবে। আপনারা। জি ঠিক জি আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু অ্যাড করে নেবেন। ঠিক আছে, আপনারা একটু মেসেজ দিয়ে রাখেন গ্রুপে, যে ভাইরা অ্যাডমিন আছে বা এটা অ্যাড করতে পারে, তারা একটু আপনাদের অ্যাড করে নেবেন, আপনাদেরই ব্যাচমেট। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের যে প্রয়োজনীয়তাটা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কেন দেয়া হলো? কারণ যখন ইন্টারেস্ট প্রটেক্ট হচ্ছিল না, যখন অল স্টেক হোল্ডার্স এর ইন্টারেস্টটা যখন আপনার হচ্ছিল না, সার্ভ হচ্ছিল না, তখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের প্রশ্নটা আসে, কারণ ডাইরেক্টরই এনাফ ছিল। তো সেখানে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কি রোলটা হবে? ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কি রোলটা হবে? ফার্স্ট বলছে যে এনশিওরিং কর্পোরেট গভর্নেন্স এন্ড ট্রান্সপারেন্সি, তাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে কর্পোরেট গভর্নেন্সটাকে এনশিওর করা। ইভেন একটা অর্গানাইজেশনের মধ্যে ট্রান্সপারেন্সি নিয়ে আসা, ভেরি মাচ ট্রান্সপারেন্ট হবে সবার কাছে, কি আছে ইনস এন্ড আউট সবকিছু ট্রান্সপারেন্ট হবে থ্রু ডিসক্লোজার। ডিসক্লোজারের মাধ্যমে এই ট্রান্সপারেন্সি আসবে। ঠিক আছে, রিপোর্টিং এর মাধ্যমে এই ট্রান্সপারেন্সি আসবে। তো সেখানে কিভাবে কর্পোরেট গভর্নেন্স কে আপনি এনশিওর করতে পারেন? এথিক্যাল স্ট্যান্ডার্ড এন্ড প্রমোট গুড কর্পোরেট গভর্নেন্স। আপনি গুড কর্পোরেট গভর্নেন্স আপনি যদি প্রমোট করেন, তাহলে কর্পোরেট গভর্নেন্স এনশিওর হবে। ফলো ফেয়ার বিজনেস প্র্যাকটিস, এটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অবজার্ভ করবে আপনার ফেয়ার বিজনেস প্র্যাকটিস হচ্ছে কিনা, এন্ড আপনার রেগুলেটরি অথরিটির যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটা কমপ্লাই হচ্ছে কিনা, and any type of conflict of interest that may arise among shareholder, management and other stakeholders, তাদের মাঝে কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে কিনা সেই ভূমিকা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর পালন করবে। দেন প্রোটেক্টিং মাইনরিটি ইন্টারেস্ট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু। এর আগে আমি বলেছিলাম মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে যে, যেমন একটা প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কিভাবে নিতে পারবে, মোর দেন 50% শেয়ার যদি হোল্ড করে, তাহলে একটা কোম্পানি বি কোম্পানির 80% শেয়ার হোল্ড করে, তাহলে বি কোম্পানি ইজ অটোমেটিক্যালি সাবসিডিয়ারি অফ দ্য এ কোম্পানি। এখন যখন আপনি 80% শেয়ার হোল্ড করেন, স্যার তখন কিন্তু স্যার ওই কোম্পানির প্লিজ পে অ্যাটেনশন। স্যার একটু আপনি ইন্টারাপ্ট করতে চাচ্ছি স্যার। হ্যাঁ শিওর, প্লিজ বলেন। স্যার এই প্রশ্নটা একটু ভাইটাল মনে হচ্ছে যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা স্যার হ্যাঁ কোম্পানিতে থাকে, ওনারা হ্যাঁ কি হ্যাঁ, যারা রেগুলার ডাইরেক্টর তাদের চেয়ে বেশি শক্তিশালী? এখানে শক্তিশালীর বিষয়টা না, আমরা প্রথমে রুল অফ দাদা ডাইরেক্টরস পড়ে আসছি, আমরা প্রথমে রুল অফ ডাইরেক্টরস পড়ে আসছি। রুল অফ ডাইরেক্টরস, প্লিজ প্লিজ একটু মিউট রাখেন। আমরা প্রথমে রুল অফ ডাইরেক্টরস পড়ে আসছি, খেয়াল করেছেন কিনা? রুল অফ ডাইরেক্টরসই এনাফ ছিল, কিন্তু রুল অফ ডাইরেক্টরস, ওই ডাইরেক্টররা কিন্তু শেয়ার হোল্ডার। ঠিক আছে, ওই ডাইরেক্টরদেরকে আরো রেগুলেটেড করার জন্য, ওভারঅল বিজনেসকে ট্রান্সপারেন্ট করার জন্য এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের প্রয়োজনীয়তাটা আসছে। তাদেরকে আসলে বেশি শক্তিশালী এভাবে বলা যাবে না। আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর উইদাউট ইন্টারেস্ট দে উইল ওয়ার্ক, কারণ ডাইরেক্টরদের একটা ইন্টারেস্ট আছে, তো ইন্টারেস্ট থাকলে তখন আপনি কি হতে পারেন, বায়াসড হতে পারেন। যেমন আমি বলেছিলাম একটা ক্লাসে যে, সে ধরেন আপনাদের ব্যাচ থেকে আমাকে গিফট দিলেন অনেকগুলা, তো এখন গিফট নেওয়ার পরে আমার হলো যে আইসিএমবি থেকে আমাকে বললো যে আপনি কর্পোরেট গভর্নেন্স এর প্রশ্ন দেন। মনে হলো এই ব্যাচ তো আমাকে গিফট করেছে, এই ব্যাচের প্রতি তো আমার একটা আলাদা আছে, মানে ফেভার আছে। সো আমি প্রশ্নটা প্রফেশনাল স্ট্যান্ডার্ডে করলাম, আমি যা পড়িয়েছি যা কিছু যা করেছি ইজি ওয়েতে একটা করে দিলাম, যেন আপনারা সবাই পেয়ে যেন খুশি হন। এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট ছিল। ঠিক আছে, সো এই যে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যেহেতু তার কোনো ইন্টারেস্ট নেই,
সুতরাং সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এই কারণে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এখানে শক্তি কম বেশি বলা যাবে না, আবার কিছু কিছু ক্ষেত্রে বলা যাবে, যেমন দুইটা সাব কমিটি হবে, দুইটা সাব কমিটির হেড কে থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। ইন দ্যাট টার্মস আমরা বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এর ভূমিকাটা আরো বেশি, কিন্তু শক্তিশালী আসলে ওইভাবে আমি বলতে চাচ্ছি না। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, রেগুলেটরি ইস্যুর অনেক কিছু তাদের হাতে থাকে, তার মানে ডাইরেক্টররা চাইলে সবকিছু না, নিজেদের মতো। আলটিমেটলি রেগুলারিটি ইস্যু বোর্ড অফ ডাইরেক্টর মেনটেন করবে। এটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরের দায়িত্ব, বোর্ডের দায়িত্ব। সকল প্রকার রেগুলারিটি কমপ্লায়েন্স তারা মেনটেন করবে, কিন্তু তারা তাদের ইন্টারেস্টে কিছু কিছু কমপ্লায়েন্স তারা করে না, তারা বাইপাস করে যায়। তো এইটা তাদের ইন্টারেস্ট ওই জায়গাতে মেনটেন হয়। কিন্তু আপনার হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তার তো কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট নেই। তো সেক্ষেত্রে সে বলবে তুমি এটা কমপ্লাই করো। ক্লিয়ার? জি জি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি ক্ষেত্রে এ কোম্পানি বি কোম্পানিকে 80% হোল্ড করে। যখন আপনি 80% হোল্ড করবেন, তখন সেই কোম্পানির অপারেশনাল ডিসিশন এন্ড দ্য ফিনান্সিয়াল ডিসিশন পাওয়ারটা আপনার কাছে থাকবে। আপনি 80% হোল্ড করেন, তার মানে আপনি যেটা বলবেন সেটাই হবে। এখন ফ্যাক্ট হচ্ছে, তাহলে আপনি আপনি যা আপনি যা বলবেন আপনি যা বলবেন সেটাই যদি হয়, তাহলে 20% শেয়ার হোল্ডার, তারা তো মাইনর শেয়ার হোল্ডার হয়ে গেল, তাদেরকে বলে মাইনরিটি ইন্টারেস্ট বা মাইনরিটি শেয়ার হোল্ডার। তো তাদের ইন্টারেস্ট যদি প্রটেক্টেড না হয়, তাহলে আমার কর্পোরেট গভর্নেন্স ফেল করবে। সেই ইন্টারেস্টটা দেখার দায়িত্ব হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের। ঠিক আছে? যেমন ভোদাফোন আইডিয়া ইন্ডিয়াতে যখন হয়েছিল, মার্জার হয়েছিল, তখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা তার মাইনরিটি শেয়ার হোল্ডারকে প্রটেক্ট করেছিল। আচ্ছা, ওভারসিং ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড ইন্টারনাল কন্ট্রোল। দেখেন, ফিনান্সিয়াল রিপোর্টিং এর অডিট কমিটি দেখবে, ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড ইন্টারনাল কন্ট্রোল এটা ওভারসি করবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। কারণ কিভাবে তার এই পাওয়ারটা পাবে? এই পাওয়ারটা পাবে, সে তো অডিট কমিটির কি, সে চেয়ারম্যান। এই কারণে সে রিভিউ করতে পারবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এজ এ চেয়ারম্যান অফ দ্য অডিট কমিটি। সে কি নূরজাহান মার্কেটের নিচতলাতে যাবে? তো সেক্ষেত্রে অনেক আছে। প্লিজ একটু মিউট রাখেন। একজন হ্যান্ড রেজ করেছেন, এটা কি অটোমেটিক্যালি হয়েছে হ্যান্ড রেজ? আপনি কিছু বলবেন? শেষ করে দেব। আচ্ছা, দেন ফোর্থ ওয়ান হচ্ছে, দেখেন এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে বললাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে আইএফআরএস মানতে হবে, আইএস মানতে হবে। এটি কি করবে? অডিট কমিটি এটা লুক আফটার করবে। ঠিক আছে? এনি রিস্ক ম্যানেজমেন্ট পলিসি এন্ড ইন্টারনাল অডিট ফাংশন, ফ্রড, ফিনান্সিয়াল মিসরিপ্রেজেন্টেশন এন্ড ম্যানিপুলেশন, এগুলো ইন্ডিপেন্ডেন্ট অডিটর এগুলো দেখবে। রিস্ক ম্যানেজমেন্ট এন্ড অডিট কমিটি ওভারসাইট, ওই মোটামুটি এটির সাথে মিল আছে, যে কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলো থেকে আমার রিস্ক গুলো আসতে পারে, সেই রিস্ক গুলো কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়। হ্যাঁ, আর এনশিওর ইন্ডিপেন্ডেন্ট এক্সটার্নাল অডিটস আর কন্ডাক্টেড ফেয়ারলি, এটাও দেখেন, এই কথাটা আমি তখন বলেছিলাম। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এনশিওর করবে কাদের? ইন্ডিপেন্ডেন্ট এক্সটার্নাল অডিটর যেন তারা ফেয়ারলি কন্ডাক্ট করতে পারে, এটির ক্ষেত্রেও তারা হেল্প করবে। রিভিউইং এক্সিকিউটিভ কম্পেনসেশন এন্ড পারফরমেন্স, আমরা জানি যে এই এক্সিকিউটিভদের নিয়োগ, এক্সিকিউটিভদের কম্পেনসেশন, তারা কেমন কম্পেনসেশন নেবে, তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন, এটি কে? এই জায়গাতেও রোল আছে কার? ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের। সিইও এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট স্যালারিজ আর রেসপন্সিবল এন্ড পারফরমেন্স বেসড। প্রিভেন্ট এক্সেসিভ এক্সিকিউটিভ কম্পেনসেশন দ্যাট হার্মস শেয়ার হোল্ডার। অ্যালাইন এক্সিকিউটিভ ইনসেন্টিভস উইথ লং টার্ম কোম্পানি গ্রোথ। তাহলে সিইও যেন জেট বিমানে যেন যেন জেট প্লেনে যেন যেন না চলতে পারে। আমেরিকায় যে একবার ধস হয়েছিল এগুলো কারণে সিইও এত বেনিফিট নিয়েছিল 2008-এ, যে বার্কলেস ব্যাংকের যে স্ক্যান্ডালটা হয়েছিল। হ্যাঁ, সিইও রা এত বেনিফিটস নিয়েছিল, যার ফলে আপনার ফল করেছিল। ইভেন ওই ব্যাংক ফল করার কারণে শেয়ার মার্কেট ফল, আদার্স ব্যাংক ফল, পুরো ইকোনমি একটা ক্রাইসিস ফেস করেছিল ইউএসএ, আপনারা জানেন সেটা।
আচ্ছা, দেন প্রমোটিং ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস, যেটা আমরা বলে আছি। আর সিএসআর ইএসজি, এই যে সিএসআর ইএসজি, এটা হচ্ছে পার্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স। এটা আপনাদের সিলেবাসে নাই, বাট এখান থেকে এই ইএসজি থেকে দেখছি কোশ্চেন হচ্ছে প্রতিনিয়ত। তো এই কারণে আমি এটা রেখেছি, ইএসজি একটু ডিটেইল জিনিস আমি আপনাদেরকে পড়াবো। ঠিক আছে, এটা আমি রেখেছি পরবর্তীতে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট, সোশ্যাল এন্ড গভর্নেন্স ইস্যু। ঠিক আছে, বেসিক্যালি ইএসজিটা হচ্ছে আপনার একটা অ্যাপ্রোচ। ইএসজি হচ্ছে একটা অ্যাপ্রোচ to selecting companies for investment that assess environmental and social factors. Environmental factors কি হতে পারে? এনার্জি ইউজ, কার্বন ইমিশন এন্ড ওয়াটার ইউজেস, এগুলো হতে পারে। সোশ্যাল ফ্যাক্টরস কি হতে পারে? লেবার প্র্যাকটিস এন্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার, এমপ্লয়ীদের ইনক্লুশন এন্ড ডাইভার্সিটি, এমপ্লয়ি ডাইভার্সিটি। এন্ড গভর্নেন্স কি হতে পারে? গভর্নেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বোর্ড স্ট্রাকচার, বোর্ড ইন্ডিপেন্ডেন্স এন্ড এক্সিকিউটিভ কম্পেনসেশন। তো এই ইস্যুগুলো এই ইএসজির মধ্যে আছে। তো এই ইএসজি যেন আপনার কমপ্লাই হয়। অলরেডি ডেভেলপ কান্ট্রি এই ইএসজি কমপ্লাই করা শুরু করে দিয়েছে, কারণ ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কার্বন এমিটার হচ্ছে ইন্ডিয়া, দেন সরি চায়না, দেন হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশেরও খুব ভালো অবস্থান আছে আর কি। আর এই ইএসজি ফ্রেমওয়ার্ক কমপ্লাই করে অলরেডি জার্মানি বা ইউরোপিয়ান ইউনিয়ন গত বছরের চেয়ে এ বছর তারা 3 পয়েন্ট সামথিং% তারা কার্বন এমিশন কমাতে পেরেছে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো ডিটেইল আমরা সেখানে একটু দেখবো। তো এই ক্ষেত্রেও তাদের ভূমিকা আছে। রিজলভিং বোর্ডরুম কনফ্লিক্ট অ্যান্ড এনশিওরিং অবজেক্টিভিটি, দেখেন বোর্ডের মধ্যে যদি কনফ্লিক্ট হয় সেটাও রিজলভ করবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা। help mediate disputes and ensure board decisions are taken in the best of the company. Contributing strategic decision making. Strategic decision কি হতে পারে? মার্জার হতে পারে, অনেক সময় অ্যাকুইজিশন হয়, বড় বড় ইনভেস্টমেন্ট প্রপোজাল পাস হয় বোর্ডে, সেক্ষেত্রে তারা অবশ্যই কন্ট্রিবিউট করবে। সর্বোপরি তারা ইনভেস্টরের কনফিডেন্সকে বাড়াবে, পাবলিক ইন্ট্রাস্টকে তারা বাড়াবে, তারা কমিউনিকেশনকে প্রমোট করবে। লাস্ট ওয়ান হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট এন্ড হুইসেল ব্লোয়ার প্রোটেকশন। ঠিক আছে, আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক। ওকে, আমরা কনক্লুড টানবো আজকের ক্লাসের। একজন বলেছে যে এই ম্যাটেরিয়ালসটা গ্রুপে দিবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই ম্যাটেরিয়ালটা দিব, বাট যেটা আমি বলছি যে ক্লাসে যদি আপনি একটু অ্যাটেনশন থাকে, ক্লাসে যদি একটু আমার সাথে যান, তাহলে এই ম্যাটেরিয়ালস যখন আপনি পড়বেন অনেক ইজিয়ার হবে।
ঠিক আছে? আর যেহেতু এগুলো ল বেসড, এখানে আমি শুরুতেই বলেছি এখানে যে টার্মস এন্ড টার্মিনোলজি এই জিনিসগুলো ইউজ করতে হবে বেশি। আপনি ল্যাঙ্গুয়েজ আপনার মতো করে ইউজ করবেন, বাট টার্মস এন্ড টার্মিনোলজি গুলো এই জায়গা থেকে নিতে হবে। তো এই কারণে ইজিয়ার হবে। তো এই কারণে আমি আশা করবো যে আপনি ক্লাসে অ্যাটেনশন বেশি দিবেন। তো যেটা স্যার পড়ছিলাম যে অ্যাকচুয়ালি, হ্যাঁ বলেন। স্যার যখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের সাথে ডাইরেক্টরদের কনফ্লিক্ট রেইজ করবে, হ্যাঁ, এইটা মিটিগেশন হবে কিভাবে? আর কনফ্লিক্ট যখন রেইজ হবে তারা শেয়ার হোল্ডারকে ইয়া করে দেবে, আপনার হচ্ছে যে ইনফর্ম করবে রিপোর্ট করে দেবে, ইনফর্ম করে দেবে। ইনফর্মের সিস্টেম কি স্যার? এজিএম এ এজিএমএ করে দেবে, এজিএমএ করে দেবে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বলবে ওনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এজিএমএ বলবে। তারা যদি মনে করে যে অন্য কোনো ভাবে জানানো যায় না, এই জন্য সামনে ব্লক চেইন টেকনোলজি যেটা আসছে, সেটা হচ্ছে ডাইভার্সিফাইড টেম্পার প্রুফ একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ফিনান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে স্টেক হোল্ডারদের ক্ষেত্রে আগামী দিনে আপনারা দেখে থাকবেন যে ব্লক চেইন টেকনোলজি ইউজ করা হবে। ঠিক আছে? ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে আপনি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর একটা রিপোর্ট আপনি কম্পিউটার ইনপুট দেবেন, আপনার শেয়ার হোল্ডার অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর আপনি ওটা নেভার আপনি সেটা কি করতে পারবেন না, আপনি হচ্ছে মডিফাই করতে পারবেন না, টেম্পার করতে পারবেন না। যে যার জায়গা থেকে অলরেডি ব্লক চেইন টেকনোলজি ইন্টারনালি কিন্তু বিজনেসে এস্টাবলিশড হয়ে গেছে। কিভাবে? সে ধরেন আপনার সময় তো শেষ, কিভাবে বলবো এত কিছু। আহ সংক্ষেপে বলেন স্যার। এটা হচ্ছে, হ্যাঁ সংক্ষেপে বলি। সে ধরেন একটা ডিভিশন অনুযায়ী বিজনেসকে ভাগ করেছে বাংলাদেশে 8টা ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা ধরলাম। ঠিক আছে? এখন একটা উপজেলার যে দায়িত্বে আছে, সে একটা রিপোর্ট, সে জানে না, তাকে একটা সফটওয়্যার দেওয়া হয়েছে। সে বলছে যে তুমি প্রতিদিন ওয়ার্ক করে এখানে একটা রিপোর্ট করবা, কিন্তু সেই রিপোর্টটা আপনার ডাইরেক্ট সিইওর কাছে চলে যায়। আচ্ছা, এই রিপোর্ট গুলোকে আপনি সামারাইজ করে আপনার জেলা থেকে আপনি ডিভিশনে পাঠাবেন। আচ্ছা, আপনি যদি সেটাকে কোনো প্রকার বায়াস বা টেম্পার করে পাঠালেন, কিন্তু অ্যাকুরেট রিপোর্ট কিন্তু সিইওর কাছে চলে গেছে। আবার এই রিপোর্টটা ডিভিশন, প্রত্যেকটা জেলার রিপোর্ট নিয়ে সে ডিভিশন কি করবে, ডিভিশনাল ম্যানেজার পাঠাবে টপ লেভেলকে, বা মানে আলটিমেটলি যার কাছে রিপোর্টিং করবে। এখন যখন ইন্ডিপেন্ডেন্টলি আপনি রিপোর্ট করছেন, আপনি জানছেন না আপনার ওই জুনিয়র কি রিপোর্ট করেছে, আপনি কি রিপোর্ট করছেন আপনার বস জানছে না, তখন কিন্তু এটি ডিসেন্ট্রালাইজড এন্ড টেম্পার প্রুফ একটা মেকানিজম বা একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে যাচ্ছে। ব্লকচেইন বলছে একে, যার ফলে আপনার ট্রান্সপারেন্সি আরো বাড়ছে। তো এটা অলরেডি বিজনেসের বিভিন্ন কাজে হচ্ছে। এটা আলটিমেটলি স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট রক্ষার্থেও আগামী দিনে এটা হবে। কর্পোরেট গভর্নেন্স এনশিওর হচ্ছে কিনা, হ্যাঁ সব মিলে আপনার ধরেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সবাই মিলে প্যাক্ট হয়ে গেছে, তো হচ্ছে না এনশিওর। কিন্তু যখন যাদের মাঝে ইন্ডিভিজুয়াল ছোট ছোট ইস্যু ক্রিয়েট হবে, তুমি রিপোর্ট করবা, তখন ছোট ছোট যখন রিপোর্ট করে ফেলবেন, দেন তো আপনার আর এটা কি করা যাবে না, টেম্পার করা যাবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আগামী দিনে ব্লকচেইন টেকনোলজি আসবে এই রিপোর্টিং এর ক্ষেত্রে। তো যেটা আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে রোল অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আসলে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ওয়াচ স্টকের মতো কাজ করবে। কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি, প্রটেক্ট ইনভেস্টরস অ্যান্ড আফোর্ড এথিক্যাল বিজনেস প্র্যাকটিস, এই 3টা বিষয়কে তারা মাথায় রেখে কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি, প্রটেক্ট ইনভেস্টরস অ্যান্ড আফোর্ড এথিক্যাল বিজনেস প্র্যাকটিস, যেখানে খুবই জরুরি দরকার বোর্ড ইন্ডিপেন্ডেন্স মেনটেন হবে, ট্রান্সপারেন্সি হবে, স্ট্র্যাটেজিক ইন্টিগ্রিটি মেনটেন হবে, যার ফলে আমাদের কি হবে, কর্পোরেট ফ্রডের রিস্ক কমবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো হবে, গভর্নেন্স ফেলিওর থাকবে না, আলটিমেটলি কোম্পানি লং টার্ম সাস্টেইন করবে, যাকে বলছে সাস্টেনেবিলিটি। যাকে কি বলছে? সাস্টেনেবিলিটি, যে লং টার্ম বিজনেস সাস্টেইন করবে। অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্যার। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট সাস্টেনেবিলিটি ডাইরেক্টর মানে কি একটু বলি, সাস্টেনেবিলিটিটা বলি একটু। আমরা জানি যে সাস্টেনেবিলিটি টেকসই, বাংলায় বলি অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটি হচ্ছে একটা অ্যাবিলিটি টু মেইনটেইন অর সাপোর্ট এ প্রসেস অর প্র্যাকটিস, যেমন কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস, এটাকে সাপোর্ট করা, এটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। কেন? ওভার এ লং টার্ম উইদাউট ডিপ্লেসিং রিসোর্সেস, আপনার যে রিসোর্স আছে সেটাকে না কমিয়ে আপনি এরকম একটা প্র্যাকটিস আপনার অর্গানাইজেশনে মেইনটেইন করবেন, এন্ড কজিং হার্ম টু এনভায়রনমেন্ট, ইকোনমি অর দ্য সোসাইটি, এইটা থেকেও আপনি দূরে থাকবেন। আপনি এমন একটা প্র্যাকটিস মেনটেন করবেন, আপনি এনভায়রনমেন্ট কে পলিউট করবে না, আপনার ইকোনমিকে
ইয়া করবে না, রিসেশনের দিকে নিয়ে যাবে না, আপনার সোসাইটিকে আপনার ইম্প্যাক্ট ফেলবে না। এইটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। জি বলেন, কি যেন বলছিলেন, শেষ করবো আপনার এই প্রশ্নটা নিয়ে, 12:30 শেষ করবো। স্যার ওই যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তো অনেক ধরনের স্ক্যান্ডাল হয়ে গেছে বাংলাদেশে, আমরা এখন প্রেজেন্ট পিকচার দেখলেই বুঝতে পারি। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো ওখানে ছিল স্যার, ডাইরেক্টররা অনেক ধরনের কারসাজি করছে, তো এদের তো কোনো রোল ছিল না। আপনার যে তাহলে পাওয়ার ইমপ্লিমেন্টেশন, আমি তাহলে তো তাদের যখন রোল ছিল না, প্লিজ আগে বলি, আগে এখন বলি। না না, আগে ইন্ডিপেন্ডেন্ট কি ডাইরেক্টর, আমার কর্পোরেট গভর্নেন্স মেকানিজম, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেখেন, শুরুতে দেখেন ইন্টারনাল মেকানিজম, এক্সটার্নাল মেকানিজম। ইন্টারনাল মেকানিজমের মধ্যে কি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে? আছে? হ্যাঁ আছে তো স্যার। আছে। বোর্ড হ্যাঁ হচ্ছে আপনার ইন্টারনাল মেকানিজম, তার মানে ইন্টারনাল মেকানিজম আমার ফেল করেছে। আমাদের জন্য তো ছাড়তে হয়েছে। ইন্টারনাল মেকানিজম আমাদের ফেল করেছে, প্রথম টোটালি কথা। সব তাহলে আমাকে দেখতে হবে এক্সটার্নাল মেকানিজম কি করেছে। এক্সটার্নাল মেকানিজম কারা? রেগুলেটর। রেগুলেটর, রেগুলেটর কারা? ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ সেটাও ফেল করছে। সেটাও ফেল করতে, সব যদি ফেল করে তাহলে এগ্রিগেট ফেল। এভরিথিং এগ্রিগেট এভরিথিং ফেল করলে তো, হ্যাঁ এগ্রিগেট ফেল, হ্যাঁ এগ্রিগেট এগ্রিগেট ফেলিয়ার্স। ফেল করলে তো এই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে। যেগুলো একটু আলোচনা করলাম, শেয়ার করলাম, যদি পারেন একটু দেখবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বাই বাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।